Let's get to the task two. Okay, so before that, how is your practice going? Are you all doing the writing task one? Everyone? সবাই কি করছেন? না, আমি করি নাই। না, প্র্যাকটিস করছেন না কেন? আমি তো পর্যাপ্ত সময় পাই না প্র্যাকটিস করার। সমস্যা এখানে আমার সময়ের অভাব। না? ম্যাম সালাম আলাইকুম। বিশ্ববিদ্যালয় আপনি করছেন? হ্যাঁ ম্যাম, আমি ওই যে আপনার ইয়েতে ক্লাসরুমে সাবমিট করছিলাম কিছু, ওগুলা কি দেখছিলেন? দেখা হয়নি। কোন জায়গাটাতে করেছিলেন? ওই যে যেখানে মানে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছি ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওখানে। আচ্ছা, আমি দেখে রাখবো। এটা আজকে তো কোন দিন? আমি আজকে ওই হচ্ছে এই, বুধবারে একটা মক টেস্ট দিছিলাম তো ইয়েতে, লিয়াকতে গিয়ে। আচ্ছা, ওই তাহলে হচ্ছে হ্যাঁ, ওইটা আপনাকে দিছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ম্যাম আমরা ওভারঅল এবং ফেজ ওয়ানের যেটা সাবমিট করছিলাম ওটা কি আপনার পক্ষে পসিবল হয়েছে দেখা? এটা ওভারঅল, হ্যাঁ ওটা দেখেছি। আপনারটা হচ্ছে মানে ভালো ছিল, মানে মার্কেটেই নেই, কিন্তু ওভারঅল যেটা মানে কনসেপ্ট আপনি বুঝতে পেরেছেন। আপনারটা দেখা হয়েছে আমার। তো কিছু আচ্ছা জায়গা ছিল ওটা আমি একটু নোট করে দিলে আপনি আচ্ছা বুঝবেন ম্যাম, আপনার লিখলে কথাটা ভেঙে ভেঙে আসছে, মানে ক্লিয়ার না সাউন্ড আসলে। না আমার মাইক্রোফোনের সমস্যা না, সবারই হচ্ছে, বুঝতেছি না। না, আচ্ছা, সবারই হচ্ছে। ম্যাডামের কথা একদম কম শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যালো। স্লো হচ্ছে ম্যাডাম, একদম লো আস্তে লো আস্তে। বলে আমি আসতেছে যে আপনারা আরেকটু লাউড। এখন হ্যাঁ এখন তো যাচ্ছে একটু আগের থেকে লাউড, লাউডলি মনে হচ্ছে। আচ্ছা ম্যাম, লাস্ট মানডেতে রাইটিং টাস্ক 2 এর উপর ক্লাস হওয়ার কথা ছিল, বাট আই ওয়াজ অ্যাবসেন্ট অন দিস ক্লাস বিকজ as you know that on a thunderstorm was very in outside, that's why I could not attend the meeting, last class। মানে এটা কি আসলে হয়েছিল ক্লাসটা? কোন ডকুমেন্টস পাই নাই লাস্ট হ্যাঁ, ক্লাসের ক্লাস উপরে। ক্লাস হয়েছিল কিন্তু অনেক স্টুডেন্টই ছিল না, যার কারণে হচ্ছে আমি জাস্ট স্পিকিং করেছি। আর হচ্ছে মানে আপনাদের মোস্ট অফ ইউ আপনারা ছিলেন, আচ্ছা আচ্ছা। এই কারণে হচ্ছে ওটা করা হচ্ছিল। আর বুঝতে পেরেছিলাম যে যেহেতু বাইরে স্টর্ম, এই কারণে হচ্ছে আমি করার নিয়ে নিই কাছে থেকে টাস্ক টুটা শুরু করবো। তো এখানে হচ্ছে বেশ সুমনা, is there any issue that you are facing task one আচ্ছা, নিয়ে? থ্যাংক ইউ সো মাচ। How is your practice group? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? ম্যাম, ওভারঅল পর্যন্ত করা হয়েছিল, এরপর আমার বডি বডি কালার পার্টে যাই। করেননি? না। Okay, so let's begin today's session. So we will begin with sorry for that. Okay, then let's concentrate on task two, কারণ টাস্ক টু টাই হচ্ছে মেজর মার্কস, তাই না? যদি টাস্ক ওয়ানটা না আপনি কয়েকটা এক্সাম্পল দেখলেই পারবেন, অ্যাটলিস্ট ওখানে 80% আপনি অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। কিন্তু টাস্ক টুটা ইটস লাইক আপনার নিজের থেকে করতে হবে। তো তো আমি দেখলাম যেটা যে আপনাদের মধ্যে সবচেয়ে মেন প্রবলেমসটা ক্রিয়েটিভিটির অভাব। মানে আপনারা হচ্ছে অনেক কিছু গল্পের মতো দেখেন না, যখন কোনো একটা গল্প বা কথা বলতেছে ট্রাই টু মেক শিওর যে আপনার মাথায় একটা ইমাজিনেশন কাজ করে, কারণ তা না হলে খুবই গুছায় কথা কখনোই বলতে পারবেন। অলওয়েজ একটা ইমাজিনেশন মানে মাইন্ডে থাকতে হবে, যেটা দিয়ে আপনি হচ্ছে কথাটা বানাতে পারবেন বা সেন্টেন্স সুন্দরভাবে ফর্ম করতে পারবেন। তো ট্রাই ওয়ার্কিং অন দ্যাট। যখন আপনি আহ, আহ, যারা জিটি স্টুডেন্ট যারা, তারা হচ্ছে যখন আপনি লেটার করছেন তখনও হচ্ছে আপনাকে ওভাবেই চিন্তা করতে হবে।
ইন্টারথিঙ্কেড ইন আ ভেরি ক্রিয়েটিভ ওয়ে, কিন্তু খুবই ইজিলি মার্কসটা পাবে। কারণ কিছু কয়েকটা সিচুয়েশনই থাকে, আইদার ইউ আর ভেরি সিক, বা হচ্ছে কোনো কাউকে ইনভাইটেশন দিচ্ছেন, বা হচ্ছে এরকম জাতীয় জিনিস খুব কম। তো কিন্তু টাস্ক টু তে যেহেতু আমাদেরকে দুইবার মার্ক কাউন্ট হবে, যদি আমার টাস্ক ওয়ান একবার হয়, যদি আমি টাস্ক ওয়ানে ধরেন আমি 7 পাইলাম, আর হচ্ছে এই টাস্ক টু তে কিন্তু আমি যদি 4 পেয়ে থাকি, আমার 4 কিন্তু দুইবার কাউন্ট হবে, তাই না? তো তারপরে হচ্ছে ডিভাইড বাই 3, ওটাই হবে আমার ব্যান্ড স্কোর। তো এই কারণে হচ্ছে আমাকে টাস্ক টুটা খুবই সিরিয়াসলি নিতে হবে। তো যদি এতদিন সিরিয়াস না হয়ে থাকেন, তাহলে টাস্ক টু তে অ্যাটলিস্ট ফুল টাইম ফুল ফোকাসটা দিবেন, ঠিক আছে? তো তো এখানে যেটা হয় সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক টুতে আমরা জানি সেকেন্ড পার্ট অফ দ্য রাইটিং টেস্ট, যেখানে আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ দেওয়া হবে, বা আর্গুমেন্ট দেওয়া হবে, অথবা একটা প্রবলেম দেওয়া হবে, আর আপনাকে একটা এসে দেওয়া লাগবে। ইউর এসে শুড বি ইন আ ফর্মাল স্টাইল। আপনি ওখানে ইনফর্মালি কোনো কথাই বলতে পারবেন না যে হে হোয়াটস আপ, এটা বলবেন না। তো ইট হ্যাজ টু বি ফর্মাল। তো অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস এর থাকবে, এন্ড আপনার যেহেতু 250 ওয়ার্ডস, আর আপনাকে টাইম দেওয়া হবে 40 মিনিট, তার মানে টাইম অনুযায়ী কিন্তু ডাবল। আমাকে যেহেতু টাস্ক ওয়ানে দিচ্ছে হচ্ছে কত, উই অনলি হ্যাভ লাইক 20 মিনিটস, আর এখানে আমাকে 40 মিনিট দিচ্ছে। তো আমি যদি আপনার জায়গায় হতাম, আমি চেষ্টা করতাম যে এই যে 15-18 মিনিটের মধ্যে টাস্ক ওয়ানটা শেষ করে টাস্ক টু তে এসে করতাম, যাতে আমি একটু বেশি টাইম চিন্তা করার জন্য। প্ল্যানিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আজকে যেগুলো আপনারা, হ্যাঁ আপনি অবশ্যই প্রেজেন্টেশন পাবেন বা পাওয়ার পয়েন্ট পাবেন, তাহলে কিন্তু এখন ক্লাসের মধ্যে যদি আপনি নোট করেন, তাহলে আপনার জন্যই বেনিফিশিয়াল, রাইট? তো এখন হচ্ছে আমরা যাই হচ্ছে স্ট্রাকচারের দিকে। তো আরো কিছু কথা আছে, কিন্তু এখানে যদি স্ট্রাকচারের দিকে দেখি, তো আইএলটিএস টাস্কের যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে ফার্স্ট স্টার্টস উইথ ইন্ট্রোডাকশন, সেকেন্ডলি যেটা আসে সেটা হচ্ছে বিপি 1। আমি বডি প্যারাগ্রাফকে বিপি বলে থাকি, তো বিপি 1। আর নেক্সট হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 আর কনক্লুশন। টাস্ক ওয়ানে একাডেমিক স্টুডেন্টদেরকে বলছি যে যেটা দেখেছি আমরা, আমাদের কোনো কনক্লুশন নেই, আছে? we don't have conclusion, right? যে আমাদেরকে আর বলতে হবে না যে অতঃপর আমরা দেখলাম যে গ্রাফটা উপরে যাচ্ছে নামতেছে, এগুলো বলতে হবে না, তাই না? কিন্তু আমাদের টাস্ক টু তে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার? আপনারা একটু রেসপন্স করুন। আমি কিন্তু আপনার এখন একদমই কেউ ভিডিও অন করে না, তাহলে আমার জন্য খুবই লোনলি হয়ে যাবে, কাকে পড়াচ্ছে আমি নিজে বুঝি। হ্যাঁ, হ্যাঁ, এখন পরিষ্কার শোনা যায়, পরিষ্কার। হ্যাঁ, তাহলে ভিডিও কেউ একটা অন করেন, তাহলে তো আমার জন্য আমি কাকে পড়াচ্ছি বুঝি না আমি, তাহলে আমিও ভিডিও অফ করে রাখি। Okay. তো আহ, তো এটা হচ্ছে মেন, আর হচ্ছে তাহলে চারটে জিনিস, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। আচ্ছা, যারা হচ্ছে যাদের আগে আমি দেখছি যে ভিডিও অন করতেন, তারা কাইন্ডলি অন করেন, মিস্টার রুসলান, দেন হচ্ছে মিস্টার শহীদুল, মিস সুমনা। কারণ আমি এখন কিছু বলি না দেখে আপনারা কেউই করেন না। কিছু এক্সেপশন আছে যারা খুলতে পারবে না, কিন্তু বাকিরা হচ্ছে অবশ্যই হচ্ছে ক্যামেরাটা অন করবে। তো ফার্স্ট হচ্ছে উই নো যে ইন্ট্রোডাকশনটা আসলে কি হয়। ইন্ট্রোডাকশন কিন্তু আমরা প্যারাফ্রেজিং নামক জিনিসটা কিন্তু একটু শিখেছি, তাই না? তো ইন্ট্রোডাকশনে যেটা হয়, আমাদেরকে টপিকটাকে প্যারাফ্রেজ করতে হবে, এবং আমাদের অপিনিয়নটা দিতে হবে। প্যারাফ্রেজ দ্য টপিক, তো প্রত্যেকটা জিনিস আমরা যখন কোয়েশ্চেনটা দেখবো তখন বুঝতে পারবো যে এখানে আমার প্যারাফ্রেজিং কি করতে হবে। এখন এখন এক্সট্রা যে বিষয়টা, প্যারাফ্রেজিং তো করবোই, তার সাথে প্লাস যেটা আমরা টাস্ক ওয়ানে করেছি, তার সাথে আমাকে আবার ব্রিফলি, ব্রিফলি মানে কি, খুবই শর্ট ভাবে ব্রিফলি গিভ ইউর ওপিনিয়ন। এখন ওখানে আপনার ওপিনিয়ন চাবে, মেইনলি এটা একটা ওপিনিয়ন চাইবে যে আপনার হয়তো বা আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি এটা জানতে চাবে, বা আপনার মতামতটা কি এটা জানতে চাবে। এরকম কিছু যখন যাবে, তখন আপনার এটাতে হচ্ছে ইন্ট্রোডাকশনটা হয়। হ্যাঁ। সো আর আর যদি নেক্সট যদি বলি, সেটা হচ্ছে আপনার বডি বডির সময় যেটা হয় সেটা হচ্ছে, আপনি যে ইন্ট্রোডাকশনে তো একটা হচ্ছে প্যারাগ্রাফ দিলেন, আপনি নিজের ওপিনিয়ন দিলেন, এখন আপনার বডিটা কয়টা বডি প্যারাগ্রাফ হবে? 2টা। তো এখানে আপনাকে আপনি যেই ওপিনিয়নে থাকবেন, সেই ওপিনিয়ন অনুযায়ী আপনাকে বডি প্যারাগ্রাফ গুলো লিখতে হবে। ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে সেটা হতে পারে একটা ডেসক্রিপশন,
সেকেন্ডে যেটা সেটা হবে আপনার এক্সপ্লেনেশন। এটা খুবই ইজি টেকনিক, যেটা হচ্ছে আপনাকে একটা ডিসক্রিপশন দেবে। ডিসক্রাইব কি হতে পারে, আমি আপনাকে বলি যে আই ফিল হ্যাপি। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন, আই ফিল হ্যাপি। আর এটাকে আমি এক্সপ্লেন করার জন্য আমি কেন হ্যাপি ফিল করি, আই ফিল হ্যাপি রাইট নাও, হ্যাঁ আই ফিল হ্যাপি টুডে ধরেন বলে দিলাম যে আমি আজকে খুশি ফিল করতেছি, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা যদি হয়, তাহলে আমি যদি এক্সপ্লেনেশন দেই যে আমি হচ্ছে কেন হ্যাপি ফিল করছি, যে আজকে আমি হচ্ছে আমার স্যালারি পেয়েছি, আমি হচ্ছে একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো এই যে আমি এক্সপ্লেন করছি, ওটাকে এক্সপ্লেনেশন বলে। তো আপনার বডি প্যারাগ্রাফের যে ফার্স্ট লাইনটা হবে সেটা হবে আপনার ডিসক্রিপশন, তারপরে সেকেন্ড থার্ড ফোর্থ যত হোক এগুলো হবে আপনার এক্সপ্লেনেশন। থার্ড যেটাকে বলে সেটাকে হচ্ছে এক্সাম্পল বলে। হ্যাঁ, আপনি হচ্ছে এক থেকে দুটো এক্সাম্পল দিবেন, মানে এই এক্সপ্লেনেশনটা ফর এক্সাম্পল, যে এটা ফর এক্সাম্পল আমি হচ্ছে এত টাকা পেয়েছি, ওটা হচ্ছে একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল এমন একটা ইয়াতে দেখা গেছে, স্ট্যাটিস্টিকে দেখা গেছে যে এরকম যদি স্যালারি হয় দেন ইউ ডুইং ওয়েল ইন লাইফ। এটা হতে পারে যে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। বা যদি আমি বলে থাকি আমার টপিকে যে হ্যাঁ আমার মনে হয় যে, আমি যদি বলি যে আই বিলিভ যে স্টুডেন্টরা হচ্ছে ইউনিফর্ম পরা উচিত না, এটা যদি আমার ডিসক্রিপশন হয়, তাই না? আমার যদি এটা হয়, আমার এক্সপ্লেনেশন কি হবে, উচিত নার কারণ কি, দুই তিনটা আমি রিজন বললাম, তারপর আমি এক্সাম্পল দিলাম যে ডেনমার্কে একটা স্ট্যাটিস্টিকে দেখা গেছে যে যেই সব স্কুলে হচ্ছে আপনার আম, মানে ইউনিফর্ম পরে না, তাদের হচ্ছে পড়ার উপর আগ্রহ বেশি। তার মানে আমি এরকম একটা স্ট্যাটিস্টিক দিলাম। অফকোর্স এখানে একটা কথা আসবে আপনার, যে আমি তো সবকিছু স্ট্যাটিস্টিক নিয়ে ঘুরি না। সেই জায়গাগুলোতে আপনি একটু বানিয়ে দিতে পারেন, অবশ্যই তখন আপনি পার্সেন্টেজ দিবেন না, কিন্তু কিছু একটা বানাতে পারবেন। যে ফর এক্সাম্পল আপনার ওপিনিয়ন অনুযায়ী একটা এক্সাম্পল দিতে পারেন। তো তিনটা স্টেপ, একটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, আর একটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন, আর একটা হচ্ছে আপনার এক্সাম্পল, যেটা হলো আমার ডি স্কোয়ার। ঠিক আছে, ডি স্কোয়ার মানে এই দুইবার আসছে, তার মানে ডেসক্রিপশন, এক্সাম, এক্সপ্লেনেশন এন্ড এক্সাম্পল। এইটা মিলাই হচ্ছে আপনার ওভারঅল যে কি বলে বডি প্যাটার্নটা। এটা গেল এখানে। তারপর আমার কনক্লুশনে, সাম আপ হোয়াট ইউ হ্যাভ রিটেন এন্ড গিভ ইউর ফাইনাল থটস অন দ্য প্রবলেম, দে শুড নট ডিফার ফ্রম দোজ দ্যাট ইন দ্য ইন্ট্রোডাকশন। কনক্লুশনে এসে নতুন কোনো ডিটেল আপনি দিবেন, যা আপনি ইন্ট্রোডাকশনে দিয়েছিলেন, যা আপনার ওপিনিয়ন ছিলেন, হঠাৎ করে আমি লিখতে লিখতে যদি আপনার ওপিনিয়ন চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে না। কোনো নিউ ইনফরমেশন দেওয়া যাবে না। যদি আমি বলি ইন্ট্রোডাকশনে যে আপনার ওপিনিয়নটা বলছেন, ওটা একটু প্যারাফ্রেজ, ওটাকে আবার প্যারাফ্রেজ করে আপনি কনক্লুশন দিতে পারেন। আপনার বডি প্যারাগ্রাফে কিছু রিজন বলছেন, ওটাকে শর্টকাটে দিয়ে দিবেন, যাতে করে কনক্লুশনটা পড়লেও বোঝা যায় যে আগের আপনি কি কি লিখতে পারেন। ওরকম নতুন কোনো তথ্য দেওয়া যাবে না। তো এখানে যে মেইন কাজটা আপনার বডি প্যারাগ্রাফটাতেই কাজ করতে হবে। খুবই ইজি, যদি আপনি স্ট্রাকচারালি শোনেন, যদি আপনি বুঝতে পারেন যে আমার এটা করতে হবে। এখন আপনাদের যে মেইন ট্রিকটা, আপনাদের আইএলটিএস টাস্ক 2 এর জন্যই একটা সেপারেট খাতা রাখবেন। ওই খাতাটাতে কি করবেন, এটা আমি জানি না আপনারা কতটুকু ফলো করছেন, আমি আগে অন্যান্য ইয়েতে বলছি। কিন্তু এখানে যেটা মেইন কথা, সেটা হচ্ছে আপনার যখন আপনি হচ্ছে এই স্ট্রাকচারটা মানে লিখতেছেন, অনেকগুলো ডিফারেন্ট টাইপ হবে। একটা হতে পারে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হলে আমার আমার ইন্ট্রোডাকশনটা কিরকম ফরম্যাটে হতে পারে, যে ব্লা 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 ব্লা, এখানে আমি লাস্টে দেখো আই বিলিভ দ্যাট দ্য অ্যাডভান্টেজ আউটওয়েজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। এই যে আমি কথাগুলো বললাম, এই জিনিসগুলো লিখে রাখবেন। কারণ টপিক তো যে কোনো কিছু হতে পারে, কিন্তু এই যে আপনি ইন্ট্রোডাকশনের সময় যে মেইন কথাটা, এই টাইপ অফ এসে গুলো আমাকে এইভাবে লিখতে হবে, এই জিনিসটা যেন আপনার নোটবুকে একদম স্পষ্টভাবে থাকে। কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যখন আমি পরীক্ষা দিচ্ছি তখন আমি কোনো এসেই লিখি নাই, নাথিং এট অল। যেটা করেছিলাম আমি, সেটা হচ্ছে প্রত্যেকটা এসের জন্য আমাকে হচ্ছে ক্লিন ফরম্যাটটা ফলো করতে হবে। ফরম্যাটটা না জানলে কিন্তু মার্কস গুলা কেওড়া হয়ে যায়। যে আমার কোন জায়গায় কি করতে হবে, লেখা তো অনেক পারি আমরা, অনেক লিখতে পারবো, কিন্তু কথা হচ্ছে ওই ওই ফর্মে করতে পারছি কিনা। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য যেরকম ডু ইউ এগ্রি ও ডিসএগ্রির জন্য কিন্তু সেম না। তো এই কয়েকটা জায়গায় কিন্তু ডিফারেন্ট। এই কারণে আপনাকে এই জায়গাগুলোতে হচ্ছে কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা যারা হচ্ছে ক্যামেরা অন করবো না, আমি আজকে যারা আগে তো এটা হচ্ছে মেন কথা। দেন কামিং টু দিস 5 steps to score higher in writing test 2। তো এখানে আপনাকে খুবই মাইন্ডফুল হতে হবে যখন আপনি এখানে কাজগুলো করবেন। সো এই 5 steps গুলো যদি আপনি ফলো করতে পারেন, তখন হচ্ছে আপনার রাইটিং টাস্ক গুলোতে মার্কসটা আসবে।
ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, যেটা আমি বললাম পুরো এসে লেখার জরুরি না, কিন্তু অবশ্যই আপনারা করবেন। কিন্তু যদি কোয়েশ্চেন না বুঝে আপনি মুখস্থ করতে যান, তখন রিয়েল এক্সামে যে আপনি কিন্তু আটকে পড়ে যাবেন। তো এই জন্য কোয়েশ্চেনটা বুঝা ইজ অলওয়েজ দ্য মেন টাস্ক। আইএলটিএস ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। যখন আপনি কোয়েশ্চেন বুঝবেন না, ইউ উইল বি লস্ট। বুঝলেন নাকি? তো ফার্স্ট হচ্ছে আপনি আনসার করার আগে, আনসার অ্যাটেম্প করার আগে আপনাকে আগে বুঝতে হবে যে কোশ্চেনটাতে কি, কোশ্চেনটাতে এক্সামিনার কি চাচ্ছে। আমি কি লিখতে পারি ওটা দেখানোর শো অফ করার জায়গা কিন্তু আইএলটিএস না। এখানে আপনার বুঝতে হবে যে এক্সামিনার কি চাই, আমি তাকে সেটা এক্স্যাক্টলি দিতে পারতেছি কিনা। আপনি যদি আপনার হাজার হাজার স্কিল দেখান, যেহেতু এক্সামিনার যেটা চাচ্ছে ওটা যদি না দেখান, তাহলে মার্কস কাটেন। এটাই এই জন্যই হচ্ছে ইটস ভেরি হার্ড টু স্কোর ইন রাইটিং। আপনাকে এক্স্যাক্টলি সেটা তাকে দিতে হবে যেটা সে চায়। আচ্ছা, তো um, one of the biggest mistakes students make is not answering the question fully, which stops them from getting a score higher than a band 5. তো তার মানে কি, কোয়েশ্চেনটা আমাকে যেটা চাচ্ছে, যে পয়েন্ট গুলো চাচ্ছে আমাকে সেই জিনিসগুলো দিতে হবে। এখন অনেক সময় আমি হচ্ছে ঠিক আছে, আমি কোয়েশ্চেনের হচ্ছে তিন চারটা যদি দিয়ে দিচ্ছি, একটা না দিলেও হবে, ওখানে কিন্তু আপনার মার্কস কাটা চলছে। তো ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো এখন কথা হচ্ছে আমি কোশ্চেন গুলো বুঝার রাইট পয়েন্ট কি, সেটা হচ্ছে ইউ মাস্ট ফার্স্ট আইডেন্টিফাই দ্য কোয়েশ্চেন টাইপ। কোয়েশ্চেনের টাইপটা কি? হ্যাঁ, ফার্স্ট আইডেন্টিফাই দ্য কোয়েশ্চেন টাইপ। এখন আমার টাইপ, আমি টাইপ কি কি সেটা আমি আপনাকে বলে দিই যে এই টাইপ। হ্যাঁ, সেটা হচ্ছে then what you have to do is identify the keywords in the question and finally identify the instruction words. তো keywords in the question এটা আমি বারবার যখন আমরা আইএলটিএস করতেছি বলে আসতেছি, প্রত্যেকটা জিনিসের আপনার কিওয়ার্ড আছে। আপনি যেন কোনো কিছু পড়লে এমন একটা হ্যাবিট হয়ে যাওয়ার কথা আপনার আইএলটিএস করতে করতে, যে আপনি যেখানে যেটা দেখছেন আন্ডারলাইন করতেছেন। আমার কিন্তু এখন হ্যাবিট আছে, আমি করতে যাই হচ্ছে আন্ডারলাইন করে ফেলি যে এটা আমার মেইন পয়েন্ট, আমার চোখে যেন ওটা ভাসে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কি কোয়েশ্চেন টাইপ কি দিয়ে, কি ওয়ার্ডস গুলো দিয়ে। তারপর ইনস্ট্রাকশন ওয়ার্ডস বলতে কি বোঝায়, আপনার কোয়েশ্চেনের লাস্ট যে পোর্শনটা হবে আপনাকে বলে দিবে যে কি করতে হবে। যে হয়তো বলবে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, আপনাকে এটা বলছে, দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। আবার আপনাকে বলতে পারে যে এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। হ্যাঁ, তো এটা হতে পারে। আর টাস্ক 1 যখন আমরা করছি এরকম বলতো না যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। তো কম্পেয়ার জিনিসটা আপনাকে করতেই হবে। এমনই আপনাকে বুঝতে হবে যে এখানে আমার ইনস্ট্রাকশন ওয়ার্ডস গুলো কি কি, তারা যেটা করতে বলছে সেটা করতেছে কিনা, আমি যেটা আমার মাইন্ডে ছিল ওটাই করছি কিনা, সেটা কিন্তু তখন ইটস নট আ গুড প্র্যাকটিস। ঠিক আছে? ওকে, দ্যাট ইজ অ্যানাদার থিং। অ্যান্ড নেক্সট ইজ, ওকে, এটা হলো গেল ফার্স্ট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। এখন ফোর মেইন রিজন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ফেলিয়ার টু টেক দ্য টাইম টু অ্যাকচুয়ালি রিড দ্য কোয়েশ্চেন। যেটা আমরা করি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাডভান্টেজ দ্যাটস ইট, ফাইন, আমি লেখা শুরু করে দিই। এটা ভুল প্র্যাকটিস। ওকে, ইউ নিড টু অ্যাকচুয়ালি টেক দ্য টাইম টু রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি। তারপরে যে ভুলটা করে সেটা হচ্ছে, আমার আমার যদি টপিকটা এডুকেশন রিলেটেড হয়, আমি এডুকেশন রিলেটেড লেখা শুরু করে দিলাম, এটা হবে না। কারণ এটা হচ্ছে আমাদের স্কুলের এক্সাম না। যে আমি যদি শুধুমাত্র একটা একটা ওয়ার্ড বুঝলাম, ওই ওয়ার্ডে যদি জেনারেলি লিখি যে আমাকে মার্কস দিয়ে দিবে, এটা হবে না। আপনাকে ফুললি বুঝতে হবে যে এডুকেশন রিলেটেড, ঠিক আছে ওটা বুঝলাম, এডুকেশন রিলেটেড কি বলছে আমাকে ওই অনুযায়ী লিখতে হবে। আমি যদি শুধুমাত্র এডুকেশন ওয়ার্ডটা আমি বুঝছি বা ওটা মেন লাগছে, ওটা নিয়ে লেখা শুরু করে দিই জেনারেলি, তাহলে নো পয়েন্ট। কারণ ইটস অল অ্যাবাউট ইউর ওপিনিয়ন। বুঝতে হবে যে আমি জেনারেলি যেন না করি, স্পেসিফিক, অলওয়েজ বি স্পেসিফিক। দেন কি টাইপ অফ কোয়েশ্চেন করছে এটা যেন আপনি বুঝতে পারেন। আর মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন, এই কারণে মানুষের মানে সবার মার্কস কাটা যায়। আচ্ছা, কিন্তু আপনাকে একটা কিছু স্টেপস আছে যেটাতে আপনি কিন্তু এগুলো আইডেন্টিফাই করতে পারেন। একটা হচ্ছে আপনার টপিক ওয়ার্ডস, সেকেন্ড হচ্ছে মাইক্রো টপিক ওয়ার্ডস, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন ওয়ার্ড। আচ্ছা, আম, তো কিভাবে মানে কোয়েশ্চেন গুলো কেমন থাকে, ফার্স্ট অফ অল ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন দিয়ে আপনাকে আগে একটু থাকতে হবে। যারা লাস্ট ক্লাসে জয়েন করেছিলাম আমি তাদেরকে একটা কথাই বলেছিলাম যে যদিও পড়াই নাই, তারপরে বলেছিলাম যে বুকে যেগুলো আছে কোয়েশ্চেন টাইপ গুলো খালি দেখ যে আচ্ছা কোন টাস্ক টুতে আমাকে কি জিজ্ঞেস করতে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ডু দ্য অ্যাডভান্টেজ আউটওয়েজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। তারপরে হচ্ছে আরো হতে পারে আপনার হচ্ছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। তারপরে হচ্ছে কি, মানে আমি যেন বুঝতে পারি কি কি টাইপ অফ কোয়েশ্চেন থাকে। তো যখন আপনি এই কোয়েশ্চেন টাইপ গুলো, কারণ সবকিছু সারপ্রাইজ হতে পারে কিন্তু টাইপ অফ কোয়েশ্চেন সারপ্রাইজ হবে। যে টাইপ দেখতেছেন ওই টাইপটা, মানে আপনার ফার্স্ট কি টু গেট আ গুড স্কোর ইজ
আন্ডারস্ট্যান্ডিং যে কি কি কোয়েশ্চেন এটা। ধরেন আমাকে যদি বলে দেয় যে ক্লাস ওয়ান এর স্টুডেন্ট, ক্লাস টু থ্রি ফোর, এখন আমি যদি বুঝি যে স্টুডেন্টটা ক্লাস ওয়ানে, তাহলে আমি কিন্তু ক্লাস সেভেনে, মানে সেভেনে পাঠাই দেবো, তাই না? তো এই জন্যই আমাকে খুবই কেয়ারফুলি বুঝতে হবে যে আচ্ছা, এই স্টুডেন্টটা এরকম, ওর বয়সে তো তার মানে সে ক্লাস ওয়ানেই যাবে। এই জিনিসটা যেন আপনার ফিট থাকে, যে আমার যে জিনিস যে জায়গায় যে ওখানেই যেন ফিট। এইভাবে যদি করতে পারেন, যখন আপনি লোকেট করতে পারবেন যে কি টাইপ অফ কোয়েশ্চেন, তখনই অন হাফ ওয়ার্ক ডান। এটা যতটা সিম্পল মনে হয় ততটাই বেশি ইম্পর্টেন্ট। তো এখন আসি, দেয়ার আর 5 মোস্ট কমন আনসার রাইটিং টু টাস্ক কোয়েশ্চেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অপিনিয়ন। অপিনিয়ন এসে কোনগুলোকে বলে? এগ্রি অর ডিসএগ্রি। এই ক্ষেত্রে যেটা হয় আপনার দুটো জিনিস হতে পারে, যে মানে একটা হতে পারে এগ্রি ডিসএগ্রি। আর এখানে এগ্রি ডিসএগ্রির মধ্যেও পার্ট আছে, কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে যে এগ্রি ডিসএগ্রি বলতে কি বোঝায়, আপনি কি একমত নাকি একমত না। ঠিক আছে? তো একমত যদি হন তাহলে ইউ আর এগ্রি, আর যদি একমত না হন তাহলে ইউ আর ডিসএগ্রি, রাইট? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি এমন একটা টপিক পড়লেন যে এই পদক্ষেপটা এই টিমটা নিতেছে, তাহলে এই এই যে আপনার আইডিয়াটা সামনে আছে, এটা নিয়ে আপনি কি এগ্রি হচ্ছেন না ডিসএগ্রি হচ্ছেন, এই জিনিসটা প্ল্যানিং করতে হবে। তারপর হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এটা খুবই সহজ একটা পার্ট। এখন এটার মধ্যেও দুটা পার্ট আছে, যেরকম এগ্রি আর ডিসএগ্রির মধ্যে আছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, যে আপনি কতটুকু এগ্রি করেন বা ডিসএগ্রি করেন, তাই না? এটা একটা পয়েন্ট আছে। আবার সিম্পলি আস্ক করতে পারে আপনাকে যে আপনি কি এগ্রি করেন না ডিসএগ্রি করেন। তো এগ্রি আর ডিসএগ্রির মধ্যে দুইটা পার্ট, এটা নিয়ে আমি পরে আসবো, কিন্তু আপাতত জেনে রাখেন এটাকে বলা হয় অপিনিয়ন এসি। আমি কিন্তু যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, হুট করে জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে, আজকে তো প্রথম দেখলেন, হুট করে আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আচ্ছা এটা কিরকম কি আছে, আপনাকে কোন এসে লিখতে হবে। তখন আপনাকে আমাকে বলতে হবে অপিনিয়ন এসে, যখন আপনাকে এগ্রি বা ডিসএগ্রির একটা অপশন দিচ্ছে, ওটাকে বলা হয় অপিনিয়ন। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এটা খুবই সহজ বের করা, আপনাকে একদম সামনে বলেই দিবে যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। আরেকটা হচ্ছে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, মানে যতগুলো অ্যাডভান্টেজ আছে সেটা কি ডিসঅ্যাডভান্টেজ কে অতিক্রম করে কিনা, এটাও আপনাকে আস্ক করতে পারে। থার্ড হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন। প্রবলেম এন্ড সলিউশনের মধ্যে যেটা, সেটা হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন দেবে, এখন আপনাকে সেটা সেটার মধ্যে ধরেন কোনো একটা কনসেপ্ট দিন যে চিলড্রেন আর মোর এডিক্টেড টু টেকনোলজি। কারণ আমরা জানি যে টেকনোলজি দেখতে খুবই আকর্ষণীয়। এখন এই জিনিসটার একটা ল্যান্ড দিয়ে দিল, এখন আপনাকে বললো যে আপনার প্রবলেম আর সলিউশন বলতে, এই যে বাচ্চারা যে এখন অনেক টিভি, কম্পিউটার, ফোন স্ক্রিনের সামনে থাকে, এগুলোর প্রবলেম গুলো কি কি। তো প্রবলেমটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 and 2 আছে না, ওয়ানে আমি কি লিখবো প্রবলেম কি, সলিউশনে কি লিখবো, ওই সলিউশনটা কোথায় লিখবো, বডি প্যারাগ্রাফ 2, ইজিলি হয়ে যায়। প্রবলেম আর সলিউশনও খুবই ইজি, কারণ আপনি হচ্ছে প্রবলেম রিলেটেড লিখবেন হচ্ছে বডি প্যারাগ্রাফ 1-এ, আর বডি প্যারাগ্রাফ 2-তে লিখবেন হচ্ছে আপনার সলিউশন গুলো। এখন এই যে আপনাকে তো ওগুলো চিন্তা করে করতে হবে। এই যে চিন্তা বাড়ানোর জন্য আমি আপনাদেরকে এতদিন ধরে বলে আসতেছি, মেক আ হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, রিডিং অ্যাবাউট থিংস অ্যান্ড ওয়াচিং মুভিজ, বা কোন একটা আর্টিকেল পড়া। এটা করলে আস্তে আস্তে দেখবেন যে আপনি অনেক কিছুর ব্যাপারে অনেক অ্যাওয়্যার হয়ে গেছেন। কিছু টপিকেই তো আসে, কি আর আসবে, পলিটিক্যাল তেমন একটা আসে না, আপনার টেকনোলজি রিলেটেড আসে, নেচার রিলেটেড আসে। নেচার রিলেটেড একটা কিছু প্রবলেম, একটা সলিউশন মনে রাখলে হয়ে যায়, পরে আপনি বানায় বানায় বলতে পারেন। তারপরে এরকম ভাবে হচ্ছে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে একটা প্রবলেম, আমি হচ্ছে প্রবলেম গুলো বললাম, সলিউশন এটাকে আমি যদি সলভ করতে যাই কি করতে পারি। তো এমন আর কি করা লাগে, আপনি পলিউশন, কারণ আপনাকে তো ডিরেক্টলি বলে দেবে না যে পলিউশন নিয়েই লাগবে, তো আপনি কিন্তু ওটাকে ওই ইনফরমেশন এখানে আনতে পারছেন। একটু এক্সট্রা নলেজ থাকা ইম্পর্টেন্ট, যাতে আপনি চিন্তা করতে পারেন। তো এটা হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন। আরেকটা টাইপ থাকে, সেটা হচ্ছে কজেস এন্ড সলিউশন। এখন কজেস এন্ড সলিউশন, কজেস প্লাস সলিউশন, এটা আরেক ধরনের এসে। প্রবলেম আর সলিউশনের মধ্যে, আই মিন প্রবলেম আর কজের মধ্যে, কজেস এন্ড সলিউশনের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে ওই যে আমি বললাম যে বাচ্চারা টেকনোলজির উপর বেশি আসক্ত হয়ে আছে, এটার প্রবলেম গুলো কি কি, তাই না? এটা হবে আপনার প্রবলেম এন্ড সলিউশন এসে। যদি কজ এন্ড সলিউশন এসে হতো, তাহলে ওই ক্ষেত্রে আমাকে কজেস লিখতে হতো। তাহলে এটার ডিফারেন্স, কজ হচ্ছে কি কারণে হচ্ছে বাচ্চারা এই যে টেকনোলজির উপর এতটা অ্যাডিক্টেড, তখন এটা হয়ে যেত। একটা হতেছে এই যে ওরা অ্যাডিক্টেড, এটার জন্য কি কি প্রবলেম ফেস করে, যেরকম তারা রাতে ঘুমাতে পারে না, তাদের চোখে প্রবলেম হয়, এগুলো হচ্ছে প্রবলেম। আর কজেস কি,
তারা হচ্ছে টেকনোলজির সাথে আসক্ত কারণ তাদের প্যারেন্টসরা আসক্ত, বা হচ্ছে কারণ হচ্ছে এখন স্কুল ইউনিভার্সিটিতে হচ্ছে সব জায়গায় হচ্ছে টেকনোলজি ইউজ করতে বলে, এটার কারণেই হচ্ছে বাচ্চারা আসক্ত। বুঝতে পারছেন কথাটা, কজেস আর প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ আমি পারছি। ম্যাম একটা প্রশ্ন ছিল এখানে। বলো। ম্যাম আপনি যে বললেন যে ওই বডি প্যারাগ্রাফ অন এ প্রবলেম আর টু তে সলিউশন, কিন্তু আমি যদি লিখি দুইটা প্রবলেম আর দুইটা সলিউশন দিতে হবে, তাই না? তাহলে তাহলে দুইটা, দুইটা প্রবলেমই বডি প্যারাগ্রাফ ওয়ানে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা বডি প্যারাগ্রাফ ওয়ানের মধ্যে মানে আমি প্রবলেম যেখানে সলিউশনও যদি ওইখানে দিয়ে দেই তাহলে প্রবলেম আছে? হ্যাঁ, সলিউশনের জন্য তাহলে ওটা অর্গানাইজ থাকবে না, একটু হলো আপনার কোহেশনের জন্য মার্কসটা কাটবে, কারণ আপনার কানেক্টিভিটিটা নাই। আপনি খালি প্রবলেম গুলোই ডিসকাস করবেন বডি প্যারাগ্রাফ ওয়ান, তাহলে ওটা এলোমেলো হয়ে যাবে। ও আচ্ছা, এই যে মক মক টেস্ট দিলাম না, ওইখানে একটা আসছিল প্রবলেম আর সলিউশন, ওইটা তো আমি প্রবলেম দেখায় সাথে সাথে সলিউশনও করে দিছিলাম। তাহলে ওখানে মার্কস কাটবে। তো আপনাকে প্রবলেম ম্যাম গুলো আমার বডি একটা প্যারাগ্রাফ ওয়ান। আমার একটা কোশ্চেন ছিল, মানে দিস রিলেটেড। কারণ আমি যখন প্রবলেম দিচ্ছি সাথে যদি সলিউশন দিয়ে দিই, কিন্তু আমি যখন আবার দুটো প্রবলেম দিলাম আর সেকেন্ড প্যারাগ্রাফে দুটো সলিউশন দিয়ে দিলাম, সেক্ষেত্রে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায় না? কারণ ওখানে আপনার ওয়ার্ড প্লেটা আসে। আমি একটা কথা বলেছিলাম কোহেশন, তাই না? ব্লু এর যে বিষয়টা একটা আছে লজিক্যাল যে কম্বিনেশন, আপনি যদি ইয়াটাই দিয়ে দেন, ধরেন হচ্ছে আপনার সলিউশনটা ওখানে দিয়ে দেন, তাহলে যেটা হচ্ছে তাহলে আপনি হচ্ছে আপনার এসে ওয়াইজ হচ্ছে না। এসে আমরা কি করি, ইন্ট্রোডাকশন দিই, বডি প্যারাগ্রাফ যেন বুঝতে পারি। এখন আমার প্রবলেম গুলো কি, ওগুলা যদি একসাথে আনসার গুলো দিয়ে দিই, তাহলে মানে পয়েন্টই নেই আমার যে আমি পরের প্যারাগ্রাফে যাব, পড়তে কিসের জন্য যাবো, আমি বুঝবোই না, মানে ওটার কোনো একটা রিজনই থাকবে না। তো এই জন্য আপনার বেটার এমন না যে আপনি জিরো পেয়ে যাবেন, কিন্তু আপনার বেটারমেন্টের জন্য আপনি চেষ্টা করবেন যে প্রবলেম আর সলিউশন, প্রবলেম যেটা করবেন যে ফার্স্টলি এই প্রবলেম, যে এই ফার্স্টলি এরকম ওই যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো ইউজ করবেন, ফার্স্টলি আর হচ্ছে সেকেন্ডলি। তারপরে যখন আপনি সলিউশন যাবেন, টু ট্যাকেল দ্য ইস্যু অফ প্যারেন্টস ইনভলভমেন্ট, এইভাবে কথাগুলো বলবেন টু ট্যাকেল। কারণ হচ্ছে হয়তো বা আপনি এক সেন্টেন্স মিলিয়ে প্রবলেমটা বলছেন, ওই জায়গায় ওই কথাটাকে যেন আপনি দুই ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। টু ট্যাকেল দ্য ইস্যু অফ ব্লা ব্লা ব্লা, আমরা এটা করতে পারি। এন্ড টু টু ডিল উইথ, আরেকটা রিজন যেটা দিচ্ছেন, আরেকটা প্রবলেম যেটা দিচ্ছেন, টু ডিল উইথ দিস উই ক্যান ইউজ ব্লা 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 সলিউশন। বুঝতে পারছেন কথাটা? তাহলে হচ্ছে মানুষের জন্য ইজি হয়ে যাবে। তাহলে প্রবলেম গুলো কি কি বুঝে যাবে আর সলিউশন গুলো কি কি বুঝবে। এই জন্য হচ্ছে আপনাকে আর্টিকেল করতে বসতে হবে। আর্টিকেলে দেখবেন কখনোই প্রবলেম আর সলিউশন একসাথে দেয় না, তারা বলবে যে এই প্রবলেম পাবলিক ফেস করতেছে, যার কারণে গভর্নমেন্ট এই স্টেপ নিচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হুম হুম হুম। এটা করলে আপনার জন্যই লাভ হবে। আর সব সময় তো আপনার সলিউশন মানে প্রবলেম দুটো থাকবে না, মানে দুইটা দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু সময় এমনও হবে যে আপনার প্রবলেম একটা। এখন আপনার প্রবলেম যেন মানে মানুষ যেন লোকেট করতে পারে, এত যদি অগোছলো করে ফেলেন তাহলে কোথায় প্রবলেম খুঁজছি কোথায় সলিউশন হবে না। আর এটা এই এর নামই হচ্ছে প্রবলেম সলিউশন, তার মানে দুইটারই ইম্পর্টেন্স আছে, একসাথে করা যাবে। তো নেক্সট হচ্ছে আমার ডিসকাশন। ডিসকাশন এসেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। এখানে বলতে পারেন যে আচ্ছা 50% স্টুডেন্ট বলতেছে যে প্রবলেম আর সলিউশন একসাথে দিবে বডি প্যারাগ্রাফে, আর 50% বলতেছে যে আলাদা করে দিবে। ঠিক আছে, এখন দুইজনে দুই ওপিনিয়ন, দুই টিমের হচ্ছে দুই রকম হচ্ছে চিন্তা ভাবনা। এখন আমাকে ওটা প্রেজেন্ট করতে হবে ডিসকাস বোথ ভিউজ। তো আমি বডি প্যারাগ্রাফ করবো যে অন ওয়ান হ্যান্ড half of the class is on the side of putting the problems and solution in the first body paragraph. তারপরে হচ্ছে ওটা হচ্ছে ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন দেওয়ার পর আমি এক্সপ্লেনেশন দিলাম যে তারা এই তিনটা কারণে তারা হচ্ছে এটা বলতেছে, যে যাতে করে আমি হচ্ছে ইজিলি আমার আমার মানে যেন হার্ড না হয়। আপনারা যে রিজনটা বললেন যে আমি দুটো একসাথে দিলেই তো পারি, তো ওই রিজনটা বললেন। আবার অন্যদিকে কারণ এই যে আরেকটা আপনার কোশ্চেনেই বুঝতে পারবেন যে একজনের অপিনিয়ন কি আরেকটার অপিনিয়ন কি, আমাদের খালি রিজন গুলো বের করতে হবে, সেগুলো বানায় বানায় বের করতে হবে। আচ্ছা তারপরে ম্যাম, যাচ্ছি। একটা এই যে আমার একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনে আরেকটা অন্যভাবে হয় যেটা কজ এবং ইফেক্ট। হুম। মানে এরকম একটা কোশ্চেন কজ হ্যাঁ। ইফেক্ট দেয়া, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছে, হুম। সেটা একটা কজ, বাট এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কি ইফেক্ট পড়ছে, হ্যাঁ মানে সেম এরকম যদি জিনিস। কোশ্চেন আসে হ্যাঁ সেম জিনিসই, এই সেক্ষেত্রে। যে দেখেন প্রবলেম এন্ড সলিউশন যেরকম, এখানে আর সলিউশন দিতেছেন আপনি, ওই যে
যে কি বলে কজ এন্ড প্রবলেম হবে তখন সেম। তখন আপনি যে প্রবলেমটা বের করতেছেন যে এইগুলো প্রবলেম এটার কজ, তাহলে দুইটা একটা প্যারাগ্রাফে প্রবলেম দিবেন, একটা প্যারাগ্রাফে কজ দিবেন, দ্যাটস ইট। সলিউশন এখানে আর কি দিতে পারছি সলিউশন আসবে না? না, কজ ইউ ডোন্ট নিড কজ টু। প্রবলেম। ওখানে যদি কোয়েশ্চেনে বলা থাকে কজ এন্ড ইফেক্টই বলবেন, ওখানে সলিউশন আর হচ্ছে ইউ ক্যান গিভ। মেইন আইডিয়াটা এটা না, আপনি দিতে পারেন যে এটা ট্যাকেল করার জন্য এটা লাগবে, লাস্টে কিন্তু একটু কথা করে হচ্ছে দিতে পারেন। যখন ইফেক্ট যাবে, ইফেক্ট মানে তার ফলাফলটা কিরকম, সেটা কি মানে সলিউশন হিসেবে দিলে হবে না, ইফেক্টটা অন্যভাবে লিখতে পারবো? আচ্ছা, আর এখন একটা কথা আছে, যদি আপনাকে কজ এন্ড ইফেক্ট দেয়, কজ এন্ড ইফেক্ট আর প্রবলেম এন্ড ইফেক্ট ছিল ওটা। না, ওটা আমার কোশ্চেন ছিল যে আপনার এদিকে তো আমি হয়তো আই এম ক্লিয়ার, বাট যদি কোশ্চেন হয় যে কজ এন্ড ইফেক্ট নেয়া, সেক্ষেত্রে ইফেক্ট তো সলিউশন বোঝায় না ব্যাপারটা। মানে আমার একটা কজ, কোন একটা কিছু ঘটছে, সেটার কজটা কি ছিল, এবং এই এটা ধর কোনো একটা ইভেন্ট হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়তো আমি এক্সাম্পল দিয়েছিলাম যেটা একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কার হয়তো কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট মানে একটা ফ্যামিলি ছিল, বাট ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ইফেক্টটা কি হয়েছে, হয়তো ফ্যামিলি নষ্ট হয়ে শেষ হয়ে গেছে, বা ওর একটা হুম, ইফেক্ট পড়তে, সেটা তার সলিউশন হিসেবে আসবে না। ওটা কি ধরনের প্রভাব ফেলছে তার হ্যাঁ ফ্যামিলি তখন লাইফে। জাস্ট হ্যাঁ তখন জাস্ট আপনি ওই যে সেম ভাবে তখন আর সলিউশন দিতে হবে না। সলিউশন যদি দিতে বলা হতো তাহলে কোশ্চেনই বলতো। এক্স্যাক্টলি। সেটাই, মানে ওই যে ডিরেক্টলি বললাম যে আপনাকে বলেই দিবে কি করতে হচ্ছে। তখন আপনি প্রবলেমটা বললেন, তারপর কজটা বললেন, কারণ এই যে ধরেন ইনসিডেন্ট হলো ওটার তার কোনো সলিউশন নেই। আমি যেটা বলবো না যে ওদেরকে যে হচ্ছে আপনি সান্ত্বনা দেবেন, এগুলো তো বলার প্রশ্ন আসে না, তাই না? তো এটা জাস্ট যেটা আছে সেটাই। তো এটা হচ্ছে মেন ওই যে ওই সেম কথাই, যে এক্সামিনার যা চায় আপনি তাদেরকে তাই দিন, কোনো এক্সট্রা কোনো কিছু কম কোনো কিছু বেশি দেওয়া দরকার। নেক্সট হচ্ছে ডিসকাশন, যেটা বলছিলাম ডিসকাস বোথ ভিউজ। 50% এটা বলতেছে, তো আমিও তাদের ভিউটা বলবো, যেরকম ডেসক্রিপশন মেইন কথাটাই হচ্ছে ডি স্কোয়ার, যেটা মনে রাখবেন যে ডি স্কোয়ারটা আমার যেটাই হোক যে টাইপের হোক আমার দিতে হবে বডি প্যারাগ্রাফে, যে বডি প্যারাগ্রাফে হোক। তো আমি কি করলাম যে প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনার এই যে অন ওয়ান হ্যান্ড এটা বলতেছে, আবার অন দা আদার হ্যান্ড এগুলো কি বলে, লিঙ্কিং লিঙ্কিং বলছে এটা। তো বডি প্যারাগ্রাফ ওয়ান এর শুরুতে আমি বলবো অন ওয়ান হ্যান্ড, এক হাতে এরকম মানুষ এরকম বলতেছে, আবার অন্যদিকে হ্যাঁ অন দা আদার হ্যান্ড আমি হচ্ছে এটা বডি প্যারাগ্রাফ টুতে দিলাম। অন দা আদার হ্যান্ড others are saying that body paragraph one should have the problem and body paragraph two should have the solution, এটা কি বলে ডেসক্রিপশন। তারপর আমি এক্সপ্লেনেশনে যাবো যে কি কারণে, দুই তিনটা রিজন বলবো। তারপর আমি এক্সাম্পল দিব, এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল দিলে আপনার মার্কস বাড়বে। তো এটা করার পরে হচ্ছে আপনি কনক্লুশনে চলে যাবেন, কনক্লুশনে নতুন কিছুই দিতে হবে না। এখন আপনাকে ডিসকাশনের মধ্যে নিজের ওপিনিয়নটা দিতে বলতে পারেন যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। তখন আপনার ওপিনিয়নটা যেটা আপনি ইন্ট্রোডাকশনে দিচ্ছেন আবার কনক্লুশনে সেটা একটু আবার বলুন। এটা ইন্ট্রোডাকশনটাই আবার একটু সুন্দরভাবে হচ্ছে কনক্লুশন, একটু অন্য ওয়ার্ডস। এটাই হতেছে আপনার হচ্ছে ডিসকাশন। এটার ব্যাপারে আমি ডিটেলসে যাবো, জাস্ট আপনাকে ওভারভিউ একটা চিন্তার মধ্যে রাখতেছে। টু পার্ট কোয়েশ্চেন, এটার মধ্যে যে কোনো কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, যে আপনাকে আহ যে কোনো কোয়েশ্চেন করতে পারে, যে হচ্ছে ধরেন what are the কি বলে what are the important parts of the family। আর হচ্ছে আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন করতে পারে আপনাকে যে is there any alternative to this problem। এটা বলতে পারে। দুইটা কোয়েশ্চেন মানে দুইটা এমন ভাবে কোয়েশ্চেন যেটা এগ্রি ডিসএগ্রির সাথেও যায় না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথেও যায় না, প্রবলেম সলিউশন কজ সলিউশন ডিসকাশন কোনোটার সাথে যায় না। দুইটা র্যান্ডম কোয়েশ্চেন, কোন একটা ইস্যু দিল, দুইটা র্যান্ডম কোয়েশ্চেন ওটার পরে দিল, তাহলে ওটাকে বলা হচ্ছে টু পার্ট কোয়েশ্চেন অথবা ডিরেক্ট কোয়েশ্চেন, এগুলোকে বলা হয়। তো এটাকে একটা কোয়েশ্চেন আসতে পারে, দুইটা কোয়েশ্চেন আসতে পারে, এটাকে বলে ডিরেক্ট। মানে ওটা তখন আপনাকে ওইভাবেই করতে হবে। দুইটা কোয়েশ্চেন থাকলে একটা একটা কোয়েশ্চেন হচ্ছে আপনি বডি প্যারাগ্রাফ ওয়ানে দিবেন, আর একটা কোয়েশ্চেন হচ্ছে বডি প্যারাগ্রাফ টু, ওভাবে। তো এগুলো হচ্ছে মেইন। তো এখন আপনাকে এই পাঁচটা টাইপ অফ অ্যান্সার কোয়েশ্চেন তো দিব জাস্ট। চেক করলেন। না, আমি বললাম টু পার্ট কোশ্চেনে উনি যে হুম, কোশ্চেনটা করবে, জাস্ট ওর অ্যান্সারটা আমি পার্ট ওয়ান হ্যাঁ, পার্ট টু দেবো, এরকম ব্যাপারটা। সেটাই, হ্যাঁ ইজিলি। তখন আর ওই যে ওই প্যারাটা নিতে হয় না যে আমার আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন, ওটা আরো সহজ আমার মনে হয়। তো তখন আপনি হচ্ছে জাস্ট আনসারটা করে দিলেন। টু পার্ট যখন কোশ্চেন অনলি, হ্যাঁ অনেক ইজি। হ্যাঁ ইজি। যদি টু পার্ট কোয়েশ্চেন আসে তাহলে আপনার খুবই লাগে, কিন্তু মোস্টলি আসে আপনার অপিনিয়ন, অপিনিয়নে সবচেয়ে বেশি ভুল করে মানুষরা।
আমি কি অপিনিয়ন দিব, কোনটা ঠিক আছে না ভুল আছে। একটা জিনিস মনে রাখবো যে কোনোটাই কেউই ভুল না কেউই ঠিক না এই অপিনিয়ন এসেতে আপনি যদি আপনার রিজন জাস্ট কোনো ভাবে বানায় দিতে পারছেন, গুড এক্সাম্পলও আপনার বলতে হবে না, আপনি হয়তো বা জানেনই না পার্সেন্টেজ, কিন্তু বলবেন যে মেজরিটি অফ দ্য পিপল স্পিক ইন ইংলিশ। আপনি জানেন না কিন্তু মেজরিটি আসলে speak করে কি। কিন্তু আপনি এমন ভাবে বলবেন, ইউ ক্যান মেক আপ। এটা হচ্ছে মেইন বিউটি অফ যে জাস্ট অর্গানাইজেশন যেন থাকে, কারণ এটার কারণে এটা যে একাডেমিক যারা করে তারা চায় যে তারা অন্য দেশে যে হচ্ছে যেন ইউনিভার্সিটিতে ভর্তি হোক, তখন যেন তারা হচ্ছে ওখানে ডিল করতে পারে। তো আইএলটিএস করার কারণটাই এটা, যে যেন আমি হচ্ছে বাইরের দেশে যাই, যখন আমার টিচার আমাকে কোনো পড়া দিবে আমি যেন হা করে বসে থাকি, তাই না? তখন আপনি জানেন যে আমার অর্গানাইজেশনে এরকম অনেক অনেক রিপোর্ট দেখতে হবে, তখন যেন আপনি কমিউনিকেট করতে পারেন। এটাই দেখায় যে আপনার জেনারেল নলেজ কেমন, এটা দেখেন। এটা এটা মনে রাখবেন। এক্স্যাক্টলি তাই, মানে আপনি যেটাই দেন 100% আপনি কনফিডেন্স আপনারটাই ঠিক আছে, সেটা যদি হ্যাঁ ভুলও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি দেখেন যে আপনি এমন কিছু বলতেছেন ডাজন্ট মেক সেন্স, ডাজন্ট ম্যাটার, আপনার এক্সামিনার কি ভাবতেছে ওটা নিয়ে ভাবা লাগবে না। আপনি রিজন দিয়েছেন তিনটা, তিনটা রিজন চাইছে দিয়ে দিচ্ছেন, যতই আউট অফ দ্য কি বলে আউট অফ দ্য ওয়ার্ল্ড হোক দিছেন, তিনটা রিজন দিচ্ছেন, তিনটা সলিউশন দিচ্ছেন, কিন্তু রিলেটেড থাকতে হবে একদম। একটা আপনার রিজন এইদিকে সলিউশন ওইদিকে ওরকম হওয়া যাবে না, কানেক্টেড যেন থাকে এতটুকু। ওকে, দেন হচ্ছে এখন একটু ডিটেলে যাই। অপিনিয়ন কোয়েশ্চেনে যেটা হয় সেটা হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি, রাইট? তো এখানে আপনার যে কোয়েশ্চেনের শেষে যেটা থাকতে পারে হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন, মানে কোয়েশ্চেন কিভাবে বুঝবেন যে এটা অপিনিয়ন এসে কিনা। হ্যাঁ, এটা এখানে আমি যে পড়লাম যে এতগুলো টাইপ অফ কোয়েশ্চেন আছে এই কয়েকটাই, তা আমি কিভাবে বুঝবো যে আমি যে একটা আমাকে লিখতে বলছে এটা কি অপিনিয়ন এসে কিনা? ফার্স্ট হচ্ছে আপনার কোয়েশ্চেনের শেষে থাকবে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, সেকেন্ড থাকবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, বা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চনে বলবে যে মানে ডু ইউ এগ্রি, এরকম যদি বলবে, এটা বললেই হচ্ছে আপনি বুঝে যাবেন। অথবা আপনার ওই যে ডিরেক্ট কোয়েশ্চেন দেখলাম না, আপনাকে যদি বলে যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন ইট, বা হচ্ছে আপনাকে বলতে পারে যে হোয়াট ইজ ইউর মানে হোয়াট ইজ ইউর পার্সেন্টেজ অফ ডিসএগ্রি, মানা দিতে পারে। হঠাৎ করে আপনি কোয়েশ্চেন দিতে গেলেন, মানে মানে এমনও হতে পারে যে আপনার এক্সামের সময় পুরো আইএলটিএস এর প্যাটার্নই চেঞ্জ হয়ে গেল, এরকম হয়েছে অনেক সময় যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, সবসময় সেম ছিল হঠাৎ করে আর সেম থাকলো না। তখন যেটা হবে, তখন আপনার বুঝতে হবে যে আমার ওপিনিয়ন চেয়েছে কি চায়, ওটা ডিরেক্ট কোয়েশ্চেন হিসাবে বুঝে নিতে হবে যে আমার আমার মতামত চাচ্ছে কেন, তাই না? হোয়াট ইজ ইউর ফিডব্যাক অন ইট, এরকম হতে পারে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখেন, সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস should be compulsory in high school programs, for example working for a charity, improving the neighborhood, or teaching sports to younger children. Do you agree or disagree? তাহলে এখানে কিন্তু আমার মানে এসের টপিকটা কিভাবে বুঝে গেছি। একটা কথা আমি কিন্তু ক্লাসের শুরুতে আজকে বলছি যে কখনোই জেনারেলি যাবেন না। এখানে জাস্ট বিকজ আনপেইড কমিউনিটি সার্ভিসের কথা বলছে, আমি আনপেইড কমিউনিটি সার্ভিস নিয়ে মানে এগ্রি করি না ডিসএগ্রি করি ওটা নিয়ে লেখাশোনা করতে পারবো না। পুরা ওভারঅল কনসেপ্টটা বুঝে তারপরে এসে লেখা শুরু করি। তো সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস, এটাকে কি বলা হয়? আনপেইড কমিউনিটি সার্ভিস বলতে গেলে ভলেন্টারি সার্ভিস, যেগুলো যেগুলো আমাদেরকে টাকা না দিয়ে আমরা করি, ওটাকে বলা হয় আনপেইড কমিউনিটি সার্ভিস, তাই না? ভলান্টিয়ার আর কি, ইয়েস, ভলান্টিয়ার ভলেন্টারি যেমন সার্ভিস। ভলান্টিয়ার। হ্যাঁ, তো কিছু মানুষ বিশ্বাস করে যে আম, এটা হচ্ছে এই যে ভলেন্টিয়ারিং যে সার্ভিসটা এটা কম্পালসারি করা দরকার হাই স্কুল প্রোগ্রাম। যেরকম এখানে এক্সাম্পল দিয়ে রাখছে যে ওয়ার্কিং ফর আ চ্যারিটি, অথবা ওই যে নেইবারহুড কে ইমপ্রুভ করা, তাই না, পাড়ার প্রতিবেশীর একটু ভালো করা, বা হচ্ছে ছোট বাচ্চাদেরকে খেলাধুলা শেখানো। এটা একটা এক্সাম্পল দিছে, আপনার মেইন ফোকাস কিন্তু এগুলা না, ঠিক আছে? এটা জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিলে বুঝার জন্য, যাতে করে আপনি এইটুক না বুঝলেও জন্য এটা বুঝতে না আপনি একটু বুঝতে পারেন, তাই না? কারণ দেখেন আপনার আনপেইড কমিউনিটি সার্ভিস এমন কেউ একটা হতে পারে আনপেইড কমিউনিটি সার্ভিস বুঝে না, আমরা জানি দেখে বুঝতে পারছি। আচ্ছা, আনপেইড কি? যেটার জন্য টাকা দেওয়া হয় না। কমিউনিটি সার্ভিস কি? তারা মানে কল্যাণ করা হচ্ছে আমাদের ইয়াতে কমিউনিটিতে, তার মানে বেসিক্যালি বোঝাচ্ছে ভলেন্টিয়ারিং সার্ভিস। তো কেউ যদি এটা না বুঝে, তার জন্য তাকে এই যে এক্সাম্পল দিচ্ছি, চ্যারিটির জন্য ওয়ার্ক করা, ইমপ্রুভিং দ্য নেইবারহুড। তো আমার মেইন যে বিষয়টা লক্ষ্য করতে হবে এখন সেটা হচ্ছে আমাকে বলতেছে এই যে ভলেন্টারি সার্ভিসটা কম্পালসারি করা উচিত, কম্পালসারি করা হাই স্কুলে, এটাই হচ্ছে মানুষ বিশ্বাস করে। এখন আপনি কি এই জিনিসটাতে একমত নাকি একমত না যে এটাকে কি বলে কম্পালসারি করা উচিত? তো এটাই হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে এখন। দের ইজ নো রাইট অর রং যে হ্যাঁ আমার ফ্রেন্ড এটা লিখছে আর আমি লিখছি হচ্ছে
ডিজাইন তাই বলে ভুলে গেল সেটা না, একই জিনিসকে যদি আপনি ওটার লজিক দিতে পারেন তাহলে ইউর গুড টু। খালি লজিকটা আপনার নিজের মতন করে, এই লজিকটা আপনার অন্যদের জন্য সেন্স বানালো কিনা ডাজন্ট ম্যাটার। এখানে আমি কখনোই আপনাকে বলতে পারবো না যে আপনি ভুল, তাই না? এটা আপনার আমার বড়ই জানে, যতক্ষণ না পর্যন্ত আপনার আপনার গ্রামার ঠিক থাকলো, আপনার ওয়ার্ডিং ঠিক থাকলো। কারণ আপনি ওই যে মার্কিং ক্রাইটেরিয়াটা দেখেন, আপনার মার্কিং কি টাস্ক অ্যাচিভমেন্ট আসে যদি আপনি পুরো জিনিসটার ব্যাপারে হচ্ছে লিখেছেন, নট অনলি মানে আনপেড কমিউনিটি সার্ভিস আপনি বলেছেন যে কম্পালসরি করা উচিত কি। তারপরে এটা এই যে এগুলোই হচ্ছে ইনস্ট্রাকশন কোয়েশ্চেন, যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি ওটা বুঝাচ্ছেন কিনা, ফরম্যাট ফলো করছেন কিনা, এটা দিয়ে আপনার মার্কিং। রিজন বলতেছেন ওটা জাস্ট টেম্পোরারি, আপনি হচ্ছে এক্সামিনারকে বুঝ দেওয়ার জন্য। তো আপনার রিজন যা ইচ্ছে তাও, as long as grammatically correct, vocabulary is correct, you're good. আচ্ছা, তো এটা হলো আপনার অপিনিয়ন অ্যাসেট। তারপর আসি আমরা হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আপনার আহ oops, ম্যাম আমার একটা কোশ্চেন ছিল এখানে এখানে বলেন। না না, আমার কোশ্চেনটা হয়তো গেলে হয়তো ভালো হতো আর কি, বোঝা যেত। যেটা একটু আগে মানে করলেন, টার্ন ওভার করলেন। হ্যাঁ, আচ্ছা এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে কিওয়ার্ড যদি আমরা খুঁজি আর কি, মানে একটু জাস্ট বোঝার জন্য, আনফিট কমিউনিটি একটা কিওয়ার্ড এটা, আর কম্পালসারি এটা মেন হচ্ছে, কম্পালসারি মানে হচ্ছে আপনার মাইক্রো কিওয়ার্ডস। এখন আমাকে কি, মাইক্রো। হ্যাঁ মাইক্রো কিওয়ার্ডস। এখন এটা আমার কিওয়ার্ডস হতে পারে কমিউনিটি সার্ভিসটা, ঠিক আছে, আমার কিওয়ার্ডস একটা। আর কম্পালসারিটা মাইক্রো কিওয়ার্ডস, হাই স্কুল প্রোগ্রামটা মাইক্রো কিওয়ার্ডস। আমাকে এটা বলতে মানে আমার মেইন বিষয়টাই তো ভলেন্টিয়ারিং দিয়ে চিন্তা করতে হবে, ভলেন্টিয়ারিং এর দিকে চিন্তা করে, তাই না? আর বাকি জিনিসগুলা আমাকে হেল্প করবে আমার ভিজন গুলা ক্রিয়েট করার জন্য। তো এই সব জিনিস চিন্তা করে কিন্তু আমার এখানে হচ্ছে আসা লাগছে। এইটা হচ্ছে কিওয়ার্ড, আনপেড কমিউনিটি সার্ভিস। আর আর বাকিগুলা হচ্ছে আপনার সাপোর্টিভ ফ্রেন্ডস ওদের। এটা হচ্ছে, তো নেক্সট আসি হচ্ছে আপনার ইফ ইউ আর টকিং অ্যাবাউট অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, তখন আমি কিভাবে বুঝবো যে এই অ্যাসেটটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের আছে কিনা? সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের শেষে থাকবে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। আরেকটা থাকে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ আউটওয়েজ ডিসঅ্যাডভান্টেজ। যখন অ্যাডভান্টেজের ঠিক মানে অ্যাডভান্টেজ বেশি থাকবে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কম হবে, তখন ওটা একটা কোয়েশ্চেন আছে, ওটা একটু ভিতরে, তো ওটা পড়া যাবো। আগে এটা মেইন যে বাইরের থেকে যে আমাদের দেখা যায় এটা যেন বুঝি। সো ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এন্ড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ। এভাবেই এটা খুবই ইজিলি আপনি বুঝবেন, এখানে আপনার প্রোজ এন্ড কনস দিবেন। তারপরও অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এর অ্যাটলিস্ট 5 সিনোনিম শিখে রাখবেন। 5 সিনোনিম কে কে বলতে পারবে দেখি তো? ম্যারেজ ডিমেরিটস, ডিসঅ্যাডভান্টেজ, তারপর হচ্ছে আরো ড্রব্যাক, আরেকটা হচ্ছে অ্যাডভার্স, সরি, প্রোজ এন্ড কনস বলে ফেলছেন। হ্যাঁ প্রোজ, মেরিটস ডিমেরিটস, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তিনটা। আর দুটো হচ্ছে, আরেকটা হচ্ছে উম, আচ্ছা এটা আরেকটা ছিল বেনিফিটস এন্ড কি যে, ডাউনসাইডস এটা হ্যাঁ, হতে ভুলে পারে। গেছি। হ্যাঁ আচ্ছা এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, বেনিফিটস এন্ড ডাউনসাইডস। আরো আরেকটা হতে, হচ্ছে উম, চারটাই না, ওর তো হতে বাট পারে কিন্তু ইয়েস ইউ হ্যাভ চারটে দিস ছিল। আইডিয়া। তো যখন আপনাকে এইভাবে বলবে তখনই বুঝে নেবেন। আপনার আইএলটিএস এত কঠিন করবেন না যে কোশ্চেনের সময় আপনাকে এই শব্দগুলো দিবে, যদি পড়ে ফেলে আপনি তারপরও বুঝবেন যে অ্যাডভান্টেজ ব্লা এন্ড ব্লা, তাহলে বুঝতে পারছি যে দুইটার মধ্যে আমাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাচ্ছি, যদি ইনকেস না জান। কিন্তু আইএলটিএস এর মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যতবার আসে, অনেকবার আসে। তো এই জন্য আপনি অ্যাটলিস্ট 4-5টা হচ্ছে জেনে রাখবেন, যাতে করে ওই যে যখন আপনি টাস্ক 1 বা টাস্ক 2টা লিখতেছেন, টাস্ক 1 এ লাগবে না, টাস্ক 2টা যখন লিখতেছেন তখন যেন আপনার কাছে অনেকভাবে হচ্ছে ওয়ার্ডস গুলো থাকবে। ওকে, যেমন টেকনোলজি ইজ বিং ইউজড মোর এন্ড মোর ইন এডুকেশন, সিম্পল এজ দ্যাট। খালি একটা স্টেটমেন্ট আপনাকে দিচ্ছে যে এই যে প্রযুক্তি হচ্ছে অনেক মানে বেশি বেশি করে হচ্ছে ইউজ হচ্ছে কিসে, আমাদের এডুকেশনে। তাহলে আমাদের মেইন যে কিওয়ার্ডটা সেটা কি, টেকনোলজি ইজ মাই মেইন কিওয়ার্ড। আর হতেছে
মোর এন্ড মোর আমি মাইক্রো কিওয়ার্ডস হিসেবে নিতে পারি, আর এডুকেশনটা মাইক্রো কিওয়ার্ডস। মেইনটা হচ্ছে এডুকেশন। মোর এন্ড মোর বলতে কি বুঝেছি? প্রোগ্রেসিভলি, মানে দিন দিন বেড়েই চলতেছে মোর এন্ড মোর, তাই না? তো এই মোর এন্ড মোর কথাটা, এডুকেশন কথাটা আমাকে র্যাপিডলি। টেকনোলজির সাথে সাপোর্ট করতে হবে। আমি যদি টেকনোলজি দেখছি, আচ্ছা ঠিক আছে, আমি টেকনোলজি দিয়ে আমি এসে লেখা শুরু করে দিই, জিরো। তো টেকনোলজি ইজ বিং ইউজ মোর এন্ড মোর ইন এডুকেশন নিয়েই হচ্ছে আপনাকে লিখতে হবে ওভারঅল। ওটা দিয়ে কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্টের মার্কস আসবে। আপনাকে ওই যে বললাম, আমার মার্ক ক্রাইটেরিয়া কি, সবসময় আপনি যখন এসে লিখবেন, টিচার চেক করার আগে আপনি নিজে, মার্ক ক্রাইটেরিয়া কিন্তু আছে, তাই না? আমাদের হচ্ছে গুগলে পেয়ে যাবেন, যদি চান আমি দিয়ে দিব গ্রুপে। তো ওখানে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আমি কি কি থাকা লাগবে আমার এত ব্যান্ড পাওয়ার জন্য, আমি কি ওগুলো দিয়েছি কি। এইভাবে আপনার নিজেকে চেক করতে হবে। নিজেকে চেক করতে পারাটা ইজ আ মেইন গোল। তারপর টিচার চেক করলে তখন কি হবে, একটা ব্যান্ড বাড়বে। কিন্তু নিজের থেকে যদি আপনি চেষ্টা করেন, তখন কিন্তু আপনার হাইস্টটা দিলে টিচার যখন একটু হেল্প করে দিবে তখন আরেকটু বাড়বে। কিন্তু যদি আপনি শুধু ওয়েট করেন যে টিচার দেখে দিবে, টিচার বলবে আমি ব্যান্ড কত পাবো, তখন যদি ওয়েট করেন তাহলে আপনার হয়তো একটা ব্যান্ড বাড়বে, কিন্তু আরেকটা ব্যান্ড ইনক্রিজ করার কিন্তু চান্সটা লুজ। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তারপর এখানে দেখেন এই যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এই যে বললাম টিপিক্যাল ওয়ার্ড কোশ্চেন, তখনই বুঝবেন যে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট স্টেজ অফ এই যে আপনার আইএলটিএস ক্লাস 2 তে, সেটা হচ্ছে বুঝা যে মানে কি টাইপ অফ কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে। আর প্রত্যেক আপনার হচ্ছে খাতার মধ্যে এমনই থাকবে যে এরকম যখন টাইপ কোশ্চেন থাকবে আমার এই ফরম্যাটে লেখা লাগবে, তখন দেখবেন কোনো প্রবলেম হচ্ছে। এভাবে অর্গানাইজ করে বলি। কিন্তু যদি আপনি বলেন যে হ্যাঁ এই তো ডু ইউ এগ্রি করতেছি, আবার আরেকদিন আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করছি, তাহলে কিন্তু আগাতে পারবো। একদম কোশ্চেন টাইপ হিসেবে যেতে হবে। তারপরে দেখি ডিসকাস বোথ ভিউজ, এটাকে বলা হয় ডিসকাশন অ্যাসেট। হ্যাঁ, তো টিপিক্যাল যে ওয়ার্ডটা থাকে, ডিসকাস বোথ পয়েন্টস অফ ভিউ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। এখন অনেক সময় শুধুমাত্র ডিসকাস বোথ অফ পয়েন্টস অফ ভিউ থাকতে পারে, কিন্তু মাঝে মাঝে আপনার অপিনিয়নটা, তার মানে কিন্তু এটাও কিন্তু ইনস্ট্রাকশন ওয়ার্ডস, ওই যে বলছি এটাও মেন, যে আমার দুই পয়েন্টই বলতে হবে, আবার আমার নিজের মতামতটাও দিতে হবে। এটা কিন্তু বুঝাতে হবে যে দুই পয়েন্টরা কি বলতেছে আর আমার অপিনিয়নটা কি, দ্যাটস অল। আর আমার অপিনিয়নটা কিন্তু আমি বডি প্যারাগ্রাফ 1 আর 2 তে দিব না, মিক্স করে ফেলবো না যে হ্যাঁ হ্যাঁ আমি এটার সাথে একমত, এটা বলতে যাবো না, ঠিক আছে? তো আপনি জাস্ট এক পার্টের মানুষ কি বলতেছে, আর এক পার্টের মানুষ কি বলছে, আপনার ইন্ট্রোডাকশন, আবার আপনি হচ্ছে আপনার অপিনিয়নটা বুঝাই দিলেন যে আমি এই পক্ষে, কিন্তু এই পক্ষে মানুষ এটা বলতেছে, আবার ওই পক্ষে মানুষ এটা বলতেছে। তারপরে ওখানে কিন্তু আপনার নিজের অপিনিয়নটা দিচ্ছেন। কনক্লুশনে যে কনক্লুশনে যে আপনি আবার আপনার বলবেন যে আমি বিশ্বাস করি যে এইটা যে এই এই জিনিসগুলো হচ্ছে, এই কিছু মানুষ এটা বলতেছে এবং কিছু মানুষ ওটা বলতেছে, আমরা যদি মিলে এই কাজটা করি তাহলে হয়তো বা এই সিচুয়েশনটা ইমপ্রুভ। ওভারঅল যদি আমি বলি, খুবই জেনারেলি বললাম, যখন আরো টপিক আসবে তখন ওটা আরো স্পেসিফিক। তো দেখেন, technology is being used more and more in education. Some people say that this is a positive trend, while others argue that it's leading to negative consequences. দুই দুই দলের মানুষের সেগুলো এভাবেই হবে। Some people say that this is a positive trend. এই যে পজিটিভ ট্রেন্ডস বলতে কি, যে টেকনোলজি ইজ বিং টেকনোলজি, যে টেকনোলজি যে বেশি ইউজ করতেছে বাচ্চারা, তাই না? তার মানে বাচ্চারা না, এডুকেশন স্টুডেন্টসরা, এটা একটা ভালো জিনিস। পজিটিভ ট্রেন্ড বলতে বোঝায় যে ভালো, তাই না? পজিটিভ বলতেই আমরা বুঝি যে ভালো বলছে এই কথাটা, পজিটিভ ট্রেন্ড যে ঠিক আছে, বাট তার মানে তো গুড জব, ওয়েল ডান। আবার এখানে অন্যরা বিতর্ক করতেছে যে এটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো একজন বলতেছে যে ইটস গোয়িং টুয়ার্ডস ইটস আ পজিটিভ ট্রেন্ড, ভালোর দিকে নিয়ে যাচ্ছে। আবার আরেক গ্রুপ মানুষ বলতেছে যেটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে, একজন পজিটিভ একজন নেগেটিভ। তো এটাই হচ্ছে আপনার দুই ভিউজ। এখন দুই ভিউজ এর মানুষ, এই যে মানুষ যে বলছে যেটা পজিটিভ ট্রেন্ড, এটার রিজন কি কি এটা আপনার নিজের ব্যাপার। তখন আপনার ওই মানুষটা হয়ে যেতে হবে, আবার আপনার এটাও হতে হবে যে আপনি নেগেটিভ। তো দুই মানুষ হওয়ার ক্যাপাবিলিটিটাই আপনার টাস্ক টু। যে এখানে যে বলতেছে, যারা কি বলছে, যারা পজিটিভ বলছে তারা কি বলবে, যে যেহেতু টেকনোলজি বেশি ইউজ করছে, মানুষের চোখের সমস্যা হবে, স্টুডেন্টদের অ্যাটেনশন কমে যাবে। তারপরে হচ্ছে টেকনোলজির কারণে হচ্ছে আপনার খুবই ডিপেন্ডেন্সি হয়ে যায়, যেহেতু আমাদের চ্যাট জিপিটি আছে বা এরকম অনেক কিছু আছে, মানুষ আর নিজের দিয়ে হচ্ছে ওই ব্রেনটা খাটায় না, তাই না? এগুলো হয়ে গেল আমার হচ্ছে ওই যে নেগেটিভের দিকে, নেগেটিভ কনসিকুয়েন্স। পজিটিভের দিকে কি দেখবো, জাস্ট বিকজ টেকনোলজি আছে এর কারণেই কিন্তু স্টুডেন্টরা বেশি রিসোর্স পাচ্ছে, কারণ আমাদের বইয়ে বা টিচারদের এত বেশি রিসোর্স থাকে না, যেটা আমাদের কি বলে টেকনোলজি দিতে পারতেছে। সেকেন্ডলি হচ্ছে অনেকগুলো কাজ আমরা ইজিলি করতে পারতেছি, যখন হচ্ছে আমরা এডুকেশনের দিকে যদি আমরা বলি যে কম্পিউটার
বা হচ্ছে 21st সেঞ্চুরিতে এসে এইসব জাতীয় ইনফরমেশনের জন্যই কিন্তু বাচ্চা পড়া হচ্ছে এই জব সেক্টরে তাদের ফিল্ডটা অনেক ওপেন থাকে জাস্ট বিকজ অফ টেকনোলজি। তাহলে হিউজ বাস্ট অফ ইনফরমেশন, তখন আমি বলতে পারি যে আম, এই যে কারেন্টলি ইন ইন বাংলাদেশ 80% jobs are given to people who has IT literacy। হ্যাঁ, যাদের কাছে কম্পিউটারের লিটারেসিটা আছে। তো আমি কি করলাম, 80% না বলে আমি বলতে পারি মেজরিটি অফ দ্য পিপল স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং। তাই এটা আমি বলতে পারছি, এটা কিন্তু মিথ্যা কথা না। আমরা সবাই জানি যাদের কাছে একটু আইটি নলেজ আছে তারা হচ্ছে কি, তারা হচ্ছে জবের দিক দিয়ে একটু আগায় থাকে, বা তাদের করার মতো অনেক কিছু থাকে, তাদের বাইরেও যেতে হয় না, বাসা থেকে তারা রিমোটলি অনেক কাজ করতে পারে, আর শুধুমাত্র একটা কাজ নিয়ে বসে থাকে না, তারা অনেক কিছু করতে পারে। তো এই যে দেখছেন চিন্তা ভাবনা কোথায় থাকতে হয়, যে এডুকেশন ইউজ করতেছে দেখে তারা জব লাইফে আগিয়ে থাকবে অন্যদের। দ্যাটস ওয়ান থিং। আচ্ছা, আরেকটা হতে পারে যে এটার জন্য, টেকনোলজির জন্য এখন বই কেনা লাগতেছে না, এক্সপেন্সিভ বই কেনা লাগতেছে না, খুবই ইজিলি কম কস্টটা কিন্তু কমে যাচ্ছে। দেয়ার আর মেনি ওয়েজ। তার মানে আপনার বই আপনাকে কিন্তু বলে দিতেছে না যে এটা পজিটিভ ট্রেন্ড, এটার কারণ কি কি, আপনি নিজে নিজে গুলো বলতেছেন। আবার আপনাকে এটাও বলে দিতেছে না যে নেগেটিভ গুলা কি কি, আপনি নিজে বানাচ্ছেন। তো ইফ ইউ থিঙ্ক ইট ইন দ্যাট ওয়ে, পজিটিভ দিক কেমন আছে? হ্যাঁ, যেটা যেটা করবেন, তার মানে দুই দিক দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, অন্যরা বলতেছে ঠিকই, কিন্তু হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেন দুইটারই রিজন দিতে পারি, এক্সাম্পল দিতে পারি। নেগেটিভ যে হচ্ছে আমি ওটা দিব যে এই টেকনোলজির কারণে আহ কি বলে ফেল করার হার বাড়তেছে। ঠিক আছে, এটা আমি জাস্ট বলে দিলাম ফর এক্সাম্পল। ঠিক আছে, এটা কোনো স্ট্যাটিস্টিক্যালি কিছুই নেই, জাস্ট আপনি বোঝাতে চাচ্ছেন যেটা হয়। আর যদি মানুষ এটা দেখে, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ট্রু, কিন্তু এখন কিন্তু অনেক মানে the amount of people who fails are a lot। তো আপনি নিজের মতন করে যা ইচ্ছা তা সাজাতে পারবেন। আমি যেগুলো বললাম এগুলো কিন্তু জাস্ট এখনই বানাই, জাস্ট বিকজ হচ্ছে আপনার হচ্ছে ওই মাইন্ডসেটটা থাকতে হবে, আপনি তখন ওই পুরো সিচুয়েশনে ঢুকে যান। ইমাজিনেশন ইজ দ্য কি টু ইয়োর টাস্ক। তারপরে হচ্ছে এই তো এটাই এটাই হচ্ছে আপনার just এই পার্টিকুলার কোশ্চেন। তারপর প্রবলেম এন্ড সলিউশনে যাই। স্টুডেন্টস আর বিকামিং মোর অ্যান্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি। রিলায়েন্ট কথাটা আপনি যদি না জানেন, অ্যাটলিস্ট রিলাই কথাটা জানেন, তাই না? রিলাই মানে কি? নির্ভর। রিলায়েন্ট মানে কি? নির্ভরশীল। ঠিক আছে, তো রিলাই ইংলিশের মধ্যে যে বিউটিটা, এভরি ল্যাঙ্গুয়েজ, বাংলা তো হয়তো একটা শব্দ জানেন, ওই যে একটা শব্দের কারণে অন্যান্য শব্দগুলো জেনে যাচ্ছে। যে রিলাই মানে নির্ভর করে, রিলায়েন্ট মানে আপনি নির্ভরশীল হচ্ছেন কিসের উপর? টেকনোলজির উপর। স্টুডেন্টস আর বিকামিং মোর এন্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি। হোয়াট আর সাম অফ দ্য প্রবলেমস, এই যে problems associated with the reliance on computers, and what are some of the possible solution? ওই যে একটু আগে তো আমি ডিসকাস করলাম, প্রবলেমটা একটা মডিফাই করবে, সলিউশনটা একটা মডিফাই করবে, as simple as that। নেক্সট হচ্ছে আপনার টু পার্ট কোয়েশ্চেন। এখানে হচ্ছে আপনাকে একটা স্টেটমেন্ট দিবে, আপনাকে সেপারেট দুইটা কোয়েশ্চেন আনসার করতে হবে, দ্যাটস ইট, ভেরি ইজি। আর as most people spend a major part of their adult life at work, job satisfaction is an important element of individual well-being। আচ্ছা, এখন এটা বোঝার চেষ্টা করুন। কোয়েশ্চেনের মধ্যে টাইম দিলে আপনি কিন্তু টাইম ওয়েস্ট করতেছেন না। এই জন্যই বলি যে টাস্ক ওয়ানটা অ্যাজ সুন এজ পসিবল কমপ্লিট করবেন, তারপরে এসে করবেন টাস্ক টুতে, যাতে প্ল্যানিং করার টাইম থাকে। প্ল্যানিং এর জন্য 5 মিনিট দিলে ওটা আপনার জন্য লাভ। কারণ হঠাৎ আপনি লেখার মাঝে যে যদি বলেন যে ইস আমি কি লিখছি, তখন কিন্তু শেষ। প্ল্যানিংটা করতে হবে আপনার আগে। 5 মিনিট যদি প্ল্যানিং এ দেন, তাহলে মনে করবেন না যে টাইম ওয়েস্ট করছে। ইটস গুড ফর ইউ, কারণ আপনার আপনার এক্সামিনার চায় না যে আপনি দুনিয়ার সব ইনফরমেশন দিবেন, এক্স্যাক্টলি যেটা চায় সেটার জন্যই মার্কস দেবে। তো আম, সেটা হচ্ছে অ্যাজ মোস্ট পিপল স্পেন্ড, আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন। অ্যাজ মোস্ট পিপল, ঠিক আছে, এখানে বেশিরভাগ মানুষের কথা বলা হচ্ছে। a major part of their adult life, major part of the adult life at work। তো মানে যেটা বলছে যে মেজরিটি অফ দ্য টাইম, মানে আমাদের যে অ্যাডাল্ট লাইফ সেটা আমরা কাজেই দিই। হয়তো বা আমরা কত সকাল 9টা থেকে 7টা ধরি, আমি 10 ঘন্টা আমার যদি এতেই চলে যায়, আমার নিজের সাথে কতক্ষণ আর বাকি 8 ঘন্টা হচ্ছে আমি ঘুমাই। 18, 19, 20, তো 6 ঘন্টা আপনি পাচ্ছেন, তাই না? তাহলে মেজরিটি টাইম কিন্তু আমরা কাজেই যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা বোঝাচ্ছে, আপনি নিজে ফিল করবেন। ঠিক আছে, যখন যে কোনো একটা কোয়েশ্চেন আসতেছে, ডোন্ট থিঙ্ক যে এটা আমার এক্সাম, আমি এক্সামের মতো, একটু হলেও আপনার ওই যে 40 মিনিট দিবেন, বি দ্যাট পার্সন। আপনি ওটা ফিল না করলেও ফিল করার চেষ্টা করবেন। তারপর যেটা হচ্ছে, হ্যাঁ, তো মানুষ যেহেতু হচ্ছে বেশিরভাগ টাইমই তাদের জবে রাখছে, আই মিন জবে রাখছে। তো স্যাটিসফ্যাকশনের অর্থ কি? মানে আপনি হচ্ছে কতটা সন্তুষ্ট, তাই না? যে আপনার যে জবের সন্তুষ্টটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইন্ডিভিজুয়াল
ওয়েলবিং। জব স্যাটিসফ্যাকশন মানে আমি কতটা খুশি, আপনি স্যাটিসফাইড এই জবটুকু, এটা কিন্তু খুবই বড় একটা বিষয়। যখন আপনি স্যাটিসফাইড না থাকবেন, আপনি মেন্টালি একটা ট্রমা থাকবেন, আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারতেছেন না, বা হচ্ছে খুশিটাই নেই। আপনি জাস্ট কাজ করতেছেন, যাচ্ছেন আসতেছেন, আপনার মেজাজ গরম থাকে, ইউ ডোন্ট নো লাইফ, কিছুই জানেন না, ওটাকে বলা হচ্ছে আপনার জব স্যাটিসফ্যাকশন নাই। ঠিক আছে, তাহলে মানে যদি যে যারা হচ্ছে 10 বছর 15 বছর হয়তো বা একটা জবে থাকে, ওটা এই কারণে থাকে যারা জব স্যাটিসফ্যাকশন, হয়তো বা পেমেন্টটা এত হাই না কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা আছে। তো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ওয়েলবিং। ওয়েলবিং এর মধ্যে কি কি পড়ে? মেন্টালি, ফিজিক্যালি। যখন আপনার লাইফে আসলে মেন্টালি যখন ঠিক না থাকবে, তখন আপনার ফিজিক্যালি আপনাকে এভাবে দেখাই যাবে। তো এই জিনিসগুলোই হচ্ছে মেন। তো আমি কি করলাম এতক্ষণ, কিন্তু এটা একটা আমি মনে হচ্ছে লাইফ লেসন দিচ্ছি, বাট ইটস জাস্ট দ্যাট এই কোয়েশ্চেনটার জন্য আপনাকে ওভাবে চিন্তা করতে হবে। নেক্সট, আপনাকে কোয়েশ্চেন কি বলছেন, হোয়াট ফ্যাক্টর কন্ট্রিবিউটস টু জব স্যাটিসফ্যাকশন। এখন আপনি আপনার যদি জব করে থাকেন তাহলে জব লাইফের কথা চিন্তা করবেন, বা হয়তো বা আপনি জব করেননি কিন্তু আপনার ফ্যামিলিতে বা কোনো জায়গায় তো আছে কেউ একজন জব করে, তো আপনি একটু চিন্তা করবেন যদি আমি জব করতাম, আপনি চিন্তা করবেন কোন কোন ফ্যাক্টরস গুলো হচ্ছে আমার জব স্যাটিসফ্যাকশনে আনে। তখন আমি বলতে পারি যে হোয়াট ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস হতে পারে। আমি যদি চিন্তা করি, একটা হচ্ছে রিওয়ার্ডিং। যখন আমি একটা ভালো কাজ করি, যখন আমার হতেছে যে বস বা আমার ম্যানেজার যদি আমাকে ভালো কথা বলে বা ওটার জন্য একটু রিওয়ার্ড দেয়, রিওয়ার্ড বলতে ভালো কথা হোক বা রিকগনিশন দেয় বা স্যালারি ইনক্রিজ করে দেয়, তো দ্যাট ইজ আ ফ্যাক্টর, ওয়ান ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর, একটা ফ্যাক্টর দিলে ফার্স্টলি ম্যাম আমরা হ্যান্ডসাম স্যালারিটা ফার্স্টলি লাগতে পারি, কারণ এটা না হলে মোটিভেশন, কথা দিয়ে এখন মোটিভেশন বাড়ে না। স্যালারি ভালো না হলে মানে মোটিভেশন আসে না অ্যাকচুয়ালি এখন। এক্স্যাক্টলি, সো ওয়ান ইজ দ্যাট, আর হচ্ছে আপনার জন্য ইনক্রিজ হয় স্যালারি। আর সেকেন্ডে হচ্ছে আপনাকে যেন হচ্ছে মানে আর ধরো সাপোর্টিভ কলিগস, এটা একটা ইম্পর্টেন্ট থিং জব স্যাটিসফ্যাকশন। এমন একটা সিস্টেম ক্রিয়েট করা যাতে করে আপনি একা একা যেন না মানে এমন একটা ইয়াতে যেন হচ্ছে আপনার যে কলিগস গুলো থাকবে তারা যেন একটা ভালো মাইন্ডসেটের হোক, তারা যেন আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা না করে দে, দোজ আর দ্য থিংস। কলিগ রিলেশন অথবা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন মেইনলি তো স্যালারি আমরা জানি, আবার রিকগনিশন হতে পারে। থার্ড হচ্ছে একটু আমাকে ইন্টারাক্ট লুক। ওয়ার্ক এনভায়রনমেন্ট। ওকে, কথা শোনা যায়? নেটওয়ার্ক চলে গেছে। হ্যাঁ, তো ওয়ার্ক এনভায়রনমেন্টটা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে মানুষও আসে, আবার হচ্ছে আপনার কি কি আছে, যে উইমেনদের জন্য কি আলাদা কি বলে প্লেস আছে কিনা, তাই না, যে একটু হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমন আছে কিনা, বা হচ্ছে ওরকম কিছু ফ্যাসিলিটিস আছে। ফ্যাসিলিটিস ইজ ওয়ান অফ দ্য থিং, যে এখানে এগুলো আমি পাচ্ছি বা আমি এসি পাচ্ছি কিনা, সো মেনি থিংস। আপনি একটু লাইফ হিসাবে হচ্ছে চিন্তা করুন, হাউ রিয়েলিস্টিক ইজ দিস। তো আমার তার মানে যেহেতু এটা 2 পার্ট কোয়েশ্চেন, আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমি এটা দিব, সেকেন্ড বডি প্যারাগ্রাফে এটা দিব। সেকেন্ড বডি প্যারাগ্রাফে কি লেখছে, এটা হচ্ছে হাউ রিয়েলিস্টিক ইজ দ্য এক্সপেকটেশন অফ জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স। এখন এটার মানে কি, যে আমি যে এত কিছু এক্সপেক্ট করতেছি জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে, এটা মানে লাইফ ক্ষেত্রে কতটুকু হচ্ছে রিয়েলিস্টিক, তাই না, এটা আসলে কতটুকু ঠিক হতে পারে। আমি চাচ্ছি যে আমার জন্য একটা সেপারেট রুম থাকবে, আমার একটা সেপারেট ডেস্ক থাকবে, আমি ওখানে এসে যখন ইচ্ছে তখন করবো, আমার যখন ইচ্ছে আমি টিভি দেখবো। যে তো দোজ আর ইফ ইটস রিয়েলিস্টিক অর নট, আমাকে একটু মেজরলিটা দিতে হবে যে কতটুকু রিয়েলিস্টিক। তখন আপনাকে বলবেন, আপনি বলতে পারেন এটা, আপনি হ্যাঁও বলতে পারেন নাও বলতে পারেন, ইটস আপ টু ইউ। তো আপনি দিলেন যে হ্যাঁ আমি মনে করি এটা খুবই রিয়েলিস্টিক। আপনি কেন রিয়েলিস্টিক মনে করেন? আপনাকে দেখতে যাবে না যে আপনার আসলে দেশে কি আসলে এটা রিয়েলিস্টিক। ঠিক আছে, তো বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, প্রত্যেক মাসে মাসে আপনার হচ্ছে স্যালারিটা বাড়াবে না। তো আপনি তখন যদি আপনি যদি চান যে আপনার স্যালারিটা চাইতেছেন যে প্রত্যেক উইকে বাড়ুক, তাহলে ইটস নট রিয়েলিস্টিক, রাইট? তো এটা তখন আমি বলবো যে এটা রিয়েলিস্টিক না। তো এটা কেন রিয়েলিস্টিক না, 3টা রিজন বললেন, তারপরে হচ্ছে আপনি একটা এক্সাম্পল দিলেন। ফর এক্সাম্পল, আমি এই কোম্পানিতে চাকরি করছি, আমাকে এই দেন, এই ব্লা 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 হোয়াটএভার ইট ইজ, আপনার ইটস আপ টু ইউ। তারপরে হচ্ছে কনক্লুশন দিয়ে দিলেন, যে কনক্লুশনে কি বলবেন, যে এই ফ্যাক্টর, এইটা রিয়েলিস্টিক সিচুয়েশন, দ্যাটস ইট, দ্যাটস অল। তো এটাই হচ্ছে আপনার মেইন আইডিয়া অ্যাবাউট টাস্ক। ওকে, এগুলো তো বলছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের নিজেদের পড়ার জন্য আমি কথা কথা অনেক কিছু বলে ফেলছি, যে আইডেন্টিফাই দ্য টপিক ওয়ার্ডস, যে একটা জেনারেল টপিক থাকবে কিন্তু আপনি জেনারেলি যাবেন না, আপনি যাবেন মাইক্রো কিওয়ার্ড যেগুলো থাকবে, ছোট ছোট ওয়ার্ডস গুলোও যেন আপনি ইম্পর্টেন্স দেন।
এই যে দেখেন যে একটা টপিক যদি থাকে, the internet allows us to stay connected with each other no matter where we are. On the other hand, it also isolates us and encourages people not to socialize. এখানে ইন্টারনেটটা মেইন কথা, কিন্তু তাহলে আমাকে এখানে কেন বলতেছে ইন্টারনেটের ব্যাপারে কথা বলতে, তাই না? আমাকে যেটা, আমাকে ইন্টারনেট চলে গেল। হ্যাঁ, যে আমাকে যেটা বের করতে হবে যে যে এখানে আর কি কি বলছে, শুধুমাত্র ইন্টারনেট কথাটা বলবে। আমাকে বলছে যে ইন্টারনেটটা আমাদেরকে যেখানে আমরা থাকি না কেন সেখানে আমাদেরকে কানেক্টেড হতে থাকে। আবার আরেকটা হচ্ছে আমাকে আইসোলেট করা। আইসোলেট বলতে কি বোঝায়, কে বলতে পারবে? মানে একাকী, লনলি। তো এই জিনিসটা হচ্ছে তার মানে আমাকে পুরোটুকু ভাবতে হবে, শুধুমাত্র আমি ইন্টারনেট দিয়ে লেখা শুরু করলে না। তো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো এখন আপনাকে বলতে হবে যে কতটুকু আপনি এগ্রি করেন, কতটুকু আপনি ডিসএগ্রি করেন। আবার এটা হতে পারে আপনি ফুললি এগ্রি করতেছেন, ফুললি ডিসএগ্রি করতেছেন। আবার এটাও হতে পারে যে আপনি হাফ এগ্রি করতেছেন, হাফ ডিসএগ্রি করতেছেন। বলে কিভাবে করবো এটা আমাদের পরের বিষয়। এখন হচ্ছে আম, তো এই জিনিসগুলো একটু রিডিং করে থাকবেন যাতে হচ্ছে আর একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় আপনার। Can you all hear me? আচ্ছা, যে কথাটা আমি আজকে বলছি তাই না, সেটা হচ্ছে যে আপনাদেরকে যে প্ল্যানিং এর যে টাইমটা দিবেন, যে হয়তো বা এমন হচ্ছে যে আপনি চিন্তা করতে করতেছেন, ওটা করতে করতে 10 মিনিট লেগে গেল, ওটা কিন্তু টাইম ওয়েস্ট না। ওটা হচ্ছে আপনি ইনভেস্ট করছেন আপনার জন্য আনসারটা ভালো হয়, টু দ্য পয়েন্ট হয়, যা চাচ্ছে সেটা হয়, সেটার জন্য আপনি ইনভেস্ট করছেন। ওরাই কিন্তু একটু হায়ার মার্কস, যারা একটু চিন্তা করে লিখছে। এখন আপনি যদি শুধুমাত্র লেখা শুরু করতে চান, তখন যেটা হবে আপনি অনেক জায়গায় ভুল করবেন, আপনি কনফিডেন্সটা হারাই ফেলবেন। তো প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। প্ল্যানিং হেল্পস ইউ অর্গানাইজ ইউর আইডিয়াস এন্ড স্ট্রাকচার ইউর এসে বিফোর ইউর রাইট। তাহলে আপনি কি করতেছেন, তাহলে আপনার টাইমটা সেভ হচ্ছে। আর একটা আপনি ক্লিয়ার এন্ড কোহারেন্ট এসে, আপনার এমন একটা এসে আপনি আপনি দেখেন যে আপনার যে কি কি লাগছে ওইগুলো জিনিসগুলো ফুলফিল হচ্ছে কিনা, ইজ ইট ক্লিয়ার, ক্লিয়ার টু দ্য পয়েন্ট কিনা, এটা হচ্ছে মেন। তো একটু দেখেন, ইউ হ্যাভ 40 মিনিটস টু রাইট টাস্ক এসে। তো আপনি যদি 10 মিনিটও মানে 10 মিনিটও রাখেন প্ল্যানিং এর জন্য, আর 5 মিনিট রাখেন হচ্ছে আপনার কাজটা দেখার জন্য, আপনার তারপরও 25 মিনিট থাকবে এসেটা লেখার জন্য। আর হচ্ছে আপনি যদি চিন্তা করেন বিএল 250 ওয়ার্ডের যে এসেটা, সেটা হচ্ছে তো 12 মিনিট, 12টা সেন্টেন্স থাকতে পারে। তো আপনার কাছে একটা সেন্টেন্স লিখতে হচ্ছে 2 মিনিট। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আমার আসলে এভাবে ওয়ার্ক করে। আমার মেইন প্রবলেমটাই হচ্ছে আমি থিঙ্ক করতে পারছি লেখা আর কি জিনিস। আমি যদি আইএলটিএস এই পর্যন্ত আসতে থাকি তাহলে আমার ইংলিশ আমি জানি, ঠিক আছে। আপনি যদি এখন রাইটিং টাস্কতে থাকেন দেন ইউ নো ইংলিশ। এখন আপনার অর্গানাইজিং এর প্রবলেম এটা, বা হচ্ছে চিন্তা ভাবনার প্রবলেম। তো এই চিন্তা ভাবনা যেহেতু প্রবলেমটা, এই কারণে হচ্ছে আপনাকে ওই প্ল্যানিংটা করতে হবে যে আমি এই রিজন একটু মাইন্ডে রেখে দিবেন কি করবেন। আমি যেটা করতাম এটা হচ্ছে আপনার যে কোয়েশ্চেন গুলো আছে, আমি এই রিজনটা দিব। আমি সাইডে পেন্সিল দিয়ে, কলমে না পেন্সিল দিয়ে আমার কোয়েশ্চেন পেপারে আমি হচ্ছে এখানে একটা বুলেটিন পয়েন্ট দিব যে আমি রিজনটা দিব যে বিকজ লেজি, ঠিক আছে, লেজি আমি লিখলাম। কিন্তু আমি কিন্তু রিয়েল যখন আমি টপিকে লিখবো আমি বলবো পিপল আর লেজি, পিপল আর লেজি, দ্যাটস ওয়াই দে ডোন্ট অলওয়েজ কমপ্লিট দ্য ওয়ার্ক। কিন্তু আমার যে মেইন কিওয়ার্ডটা আমি একটু লিখে রাখছি যেন আমার মাথায় আসে যে আমি লেজি নিয়ে এটা চিন্তা করছিলাম, যাতে করে আমি যখন লেখা শুরু করবো আমার যেন মাইন্ডে থাকে। তো একটু সাইডে পেন্সিল দিয়ে আপনি আপনার লিখে রাখবেন যে আমার এই রিজন। আর এটার জন্য হচ্ছে আমার এক্সাম্পল এটা, যে আমার দেখা গেছে যে আম, কি বলে যে যে কোনো একটা এক্সাম্পল দিলেন যে 98% যে, না কি বলো যে বিল এতদিন গেটস যে বলছে। রিপোর্ট বা রিপোর্ট দেখাচ্ছে বা কোনো মানে পাবলিকেশন থেকে পাইছে, হ্যাঁ, এরকম বলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা যদি আপনি জানেন বলতে পারেন। আর মেজরিটি বলবেন, ওই যে বললাম যদি এক্সাক্ট পার্সেন্টেজ না জানেন, কারণ এটা সম্ভব না। যখন আপনি প্র্যাকটিস করতেছেন তখন দিতে পারবেন, কিন্তু এমনিতে তো আমরা সব জানি। তো আপনি এটা বলতে পারেন যে
যেমনটা কি বলে বিল গেটস বলছে, কোনো কাজ যদি আপনার ভালো মতন করাতে হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনি যে সবচেয়ে লেজি তাকে দিবেন, কথার কথা। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রু, তাই না? ফর এক্সাম্পল, যে এটাই হচ্ছে, এই কারণে হচ্ছে বিল গেটস বলছে এটা। তো এটাই। তো এইভাবে করে প্ল্যানিংটা করবেন। প্ল্যানিংটা আপনার, আমি জানি, আমি দেখছি আমার ম্যাক্সিমাম যারা হচ্ছে বাংলাদেশি student, তারা হচ্ছে প্ল্যানিংটা করতে চায় না, যে না 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 আমার টাইমটা নষ্ট হচ্ছে। ইউ আর নট ওয়েস্টিং ইউর টাইম, ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং আ বেটার আনসার। আচ্ছা, তো নেক্সট হচ্ছে প্ল্যানিং হচ্ছে চারটা চারটা স্টেপ। একটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস, সেটা হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে আইডিয়া জেনারেশন, থার্ড হচ্ছে আপনার স্ট্রাকচার, ফোর্থ হচ্ছে আপনার ভোকাবুলারি। ভোকাবুলারি তো ইম্পর্টেন্ট। আমার কোয়েশ্চেনে যে ওয়ার্ড গুলো আছে, আমার এম থাকতে হবে আমি সেই একটা ওয়ার্ডও ইউজ করবো না, আমার ভোকাবুলারি যেন ওরকম থাকে, আমি যেন ওটার সিনোনিম ইউজ করতে পারি, বা এমন একটা সেন্টেন্স ইউজ করতে পারি যে সেন্টেন্সটার মিনিং এক্স্যাক্টলি আমার টেকনোলজি এটা বলতে হতে পারে, যে আপনি ডিফাইন করতেছেন ওভাবে। সো কোয়েশ্চেন অ্যানালাইসিং, আইডিয়া জেনারেশন, আপনার স্ট্রাকচারিং। স্ট্রাকচার কিভাবে করবো, যে স্ট্রাকচার বলতে কি বুঝাই আমি, কোয়েশ্চেন অ্যানালাইসিস তো বুঝেনি, যে সেটা হচ্ছে কোন টাইপ অফ এসে, এটা হয়ে গেলে আপনার প্ল্যানিং এর ফার্স্ট স্টেপ অফ ডান। আইডিয়া জেনারেশন, ঠিক আছে, আমি হতেছে এই সিচুয়েশনে আছে, আমার জব নিয়ে আমি খুশি না, যতই আপনি খুশি হন আপনার চিন্তা করতে হবে আমি খুশি না, এই জিনিস। স্ট্রাকচারটা কি, আচ্ছা আমার প্রবলেম গুলো আমি বডি প্যাডকে ফোনে দিব, বডি প্যাডকে আমি হচ্ছে সলিউশন করে দেবো। নাম্বার ফোরে কি, ভোকাবুলারি, আপনার যে ভোকাবুলারি গুলো যেন এক্সপেন্ডেড হয়, বেশি ক্রিটিক্যাল যেন না হয়ে যায়, আবার কম যেন ওরকম না হয়। কোয়েশ্চেন যেগুলো আছে ওটা রিলেটেড আমি কি কি ভোকাবুলারি দিতে পারি ওগুলো একটু লিখে রাখবো। এটাই হচ্ছে আপনার প্ল্যানিং এর স্ট্র্যাটেজি। আচ্ছা, okay, so number one যেটা, this is probably the most important stage, the number one problem most students have is not answering the question properly. আচ্ছা, এটা তো আমরা বলছি। তো যেটা কোশ্চেন অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, যে কোশ্চেনে আমার কি 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 পয়েন্টস, হ্যাঁ কোশ্চেন অ্যানালাইসিসে এটাও থাকে যে এই যে আমার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের আছে এটা জানলে, আর আমার আম, এই যে এইগুলো হচ্ছে আমার মেইন কি পয়েন্টস, লিভিং লঙ্গার অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি ইজ ইনক্রিজিং, এই কথাগুলোর জন্য আমি আইডেন্টিফাই করতে পারি। আন্ডারলাইনিং হ্যাবিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাবিট অফ ইয়োর আইএলটিএস টেস্ট, শুধুমাত্র টেস্ট না, রিডিং ও, সবকিছু। তো দ্যাটস ওয়াই স্টার্ট আন্ডারলাইনিং এভরিথিং ইউ হ্যাভ। আচ্ছা, তারপরে আইডিয়া জেনারেশন, মেনি টিচার্স এন্ড বুকস অ্যাবাউট আইএলটিএস অ্যাডভাইস স্টুডেন্টস টু ব্রেইনস্টর্ম at this stage. I don't think that brainstorm is very effective because it leads to irrelevant areas and wastes valuable time. Brainstorming আমরা করতে পারি স্পিকিং এ, একটু করা যায়, কিন্তু যদি আমি রাইটিং এর ক্ষেত্রে যাই, রাইটিং এ যদি আমি ব্রেইনস্টর্মিং করতে যাই, আমি ব্রেইনস্টর্মিং করতে করতে কল্পনাতে আমার জীবন চলে যায়। রাইট, ইউ ক্যান নট ব্রেইনস্টর্ম। ব্রেইনস্টর্ম বলতে কি বোঝায়, যে আমি হচ্ছে আমার আইডিয়াটা হচ্ছে এই যেটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে রাখবো, আচ্ছা আমার এই ব্রেন এগুলো বলছে, এগুলো বলছে, তাহলে অর্গানাইজ হবে না। প্ল্যানিংটা আপনার ইফেক্টিভ ওয়েতে করতে হবে, যে আমি আইডিয়া জেনারেশন করছি এক্স্যাক্টলি টু দ্য পয়েন্টটা লাগবে, তাহলে আমার কোয়েশ্চেন গুলো যেন আমি ডিরেক্ট অ্যান্সার করতে পারি। যে ধরেন এমন ভাবে চিন্তা করবেন, যে ধরেন আপনার একটা ফ্রেন্ড, একটা কফি শপে আপনি কফি খাচ্ছেন, আপনার ফ্রেন্ড আমাকে কিছু একটা জিজ্ঞেস করুন, যে তাহলে হচ্ছে ওই কোয়েশ্চেনটার আপনি তখন কি আনসারটা দিবেন, ওইভাবে চিন্তা করা হচ্ছে আপনি পরীক্ষাটা দিবেন, তখন কি কোয়েশ্চেনের ডিরেক্ট আনসার দিবেন। আপনাকে তো পুরো কাহিনী, দুনিয়ার কাহিনী 100 বছর আগে কিছু, বছর আগে কিছু এগুলো বলতে হচ্ছে না, ডিরেক্টলি একটা আনসার দিতে হবে, বা কোনো একটা সলিউশন দিতে হবে, যে দোস্ত আমার এটা প্রবলেম, আমার এটা সলিউশন কি হবে, তখন আপনি কি দিবেন, ওইটা চিন্তা করা হচ্ছে, রাইট? সো এইভাবে করে হচ্ছে আপনার নিজেকে ট্রেন করতে হবে। এই কারণে প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট, হার্ড কিন্তু না। আপনারা মাস্টার কম পাচ্ছেন, এটার কারণ হচ্ছে আপনারা প্র্যাকটিস করতেছেন, দ্যাটস দ্য সিম্পল এজ। নেক্সট হচ্ছে আম, আচ্ছা, যখন আমাদের আইডিয়া চিন্তা করতে হবে, ওয়ান অর টু রিলেভেন্ট আইডিয়াস ফর ইচ কোয়েশ্চেন, তখন তখন হচ্ছে আমাকে এটা চিন্তা করতে হবে যে আমি যেন আইডিয়াসটা একটু সিম্পলি মাইন্ডে রাখতে পারি, যে দ্য অ্যাডভান্টেজেস অফ ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি, আমি তো পুরো সেন্টেন্সটা লিখবো না, কারণ আমাকে কি ছিল, ওয়ার দ্য অ্যাডভান্টেজ অফ ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি ফ্রম, আচ্ছা এই জিনিসটা দেখতে হবে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা কি এখানে ছিল। হুম, আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু অ্যানালাইজ করি। ওয়ান অফ দ্য কনসিকুয়েন্সেস অফ ইমপ্রুভড মেডিকেল কেয়ার ইজ দ্যাট দ্য পিপল আর লিভিং, আচ্ছা এটা একজন আমাকে অ্যানালাইজ করে দেন, টায়ার্ড, কেমিস্ট্রি শেষ হয়ে গেলে আপনি অ্যানালাইজ করেন। আচ্ছা, this is probably the most important stage. The number one problem most students answering the question for they don't know it cannot be able to identify.
বাকিরা একটু মিস সবিতাও আপনি হচ্ছে চিন্তা করেন এখানে কি বলা হয়েছে, আমাকে কি করতে হবে এটা একটু বলেন। এখানে যদি আপনাকে চিন্তা করতে বলা হয় প্ল্যানিং এ, আপনি কি কি লিখে ফেলবেন প্রথমে? কোশ্চেনটা এটা বেসিক্যালি যেটা মূল কথা হচ্ছে যে মেডিকেল যেভাবে ইমপ্রুভ করছে তাতে হয়তো আমাদের আহ, লোকজনের মানে আয়ুষ্কালটা বেড়ে যাচ্ছে এবং হচ্ছে লাইফ লিভিং লঙ্গারটা আরো ভালো হচ্ছে এবং আয়ুষ্কালটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল জিনিস। এখানে বলছে যে এটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি ছাড়িয়ে যাবে কিনা। এখন যদি আমি ওইদিকে চিন্তা ভাবনা করি তাহলে হয়তো যদি অ্যাডভান্টেজ হয় তা অ্যাডভান্টেজ গুলো আমি বেশি লিখবো। বেশি লিখবো বলতে কি কি অ্যাডভান্টেজ থাকতে পারে। এক নম্বর হচ্ছে ইমপ্রুভ মেডিকেল অনেক কিছু ইমপ্রুভ করছে যেগুলো হয়তো আমরা একসময় চিন্তাও করতে পারি নাই, এখন হয়তো চিন্তা করছি। যেগুলো হয়তো দেখা যাচ্ছে আজ থেকে 30 বছর 40 বছর আগে মানে ডায়াবেটিসের যে মূল কারণ ছিল সেটা মানে সলিউশন, এখনো সলিউশন নয় বাট কমিয়ে রাখা যাচ্ছে। এটা একটা হয়তো বা আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি। বাট আরো হয়তো দেখা যাচ্ছে আমরা যদি লাস্ট প্যান্ডামিকের সময় চিন্তা ভাবনা করি যে মেডিকেল সায়েন্স অনেক কিছুই করেছে, যার কারণে আমরা হয়তো বা কোভিড এর সময় অনেক কিছুই আমরা এর থেকে মানে কোভিড এর মতো একটা ভাইরাস থেকে আমরা মানে থ্রু দ্য ওয়ার্ল্ড মানে রিডিউস দা মানে এটা কমাইতে পেরেছি। এটা একটা মেডিকেলের একটা প্রুফ, যেখানে আমরা তো অ্যাডভান্টেজের দিকে বলতে পারি যেটা একটা ছিল। এখন আমি যদি এটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজও আবার কিছু আছে যেগুলো হয়তো মানে নেগেটিভ ইম্প্যাক্ট। মানে আমি যদি মানে অ্যাডভান্টেজ বেশি রাখি আর যদি ডিসঅ্যাডভান্টেজ কম রাখি সেক্ষেত্রে এটা আউট এট দ্য ডিসঅ্যাডভান্টেজ। আর আমি যদি উল্টে দেয় কোশ্চেনটা, কারণ এটা তো আমাকে অপিনিয়ন দিতে হবে যে আপনি কোনটা মনে করতেছেন। আমি যেটাই লিখবো সেটা ফর এবারে লিখতে মানে পক্ষে লিখতে হবে আর কি। মেন কথা আমার যেটা অ্যানালাইসিস মনে হয় যে আমি যেটাই বলবো সেটা অবশ্যই যুক্তি দিয়ে আমার পক্ষে মানে ফেভারের কথাগুলো লিখতে হবে আর কি। থ্যাংক ইউ মিস্টার শোভন, সো দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট। উনি যেটা এতক্ষণ করলো দ্যাটস কল প্ল্যানিং। ওনার কিন্তু কতক্ষণ লাগছে? 1.5 মিনিট। 1.5 মিনিটে কিন্তু উনি হচ্ছে এটা হচ্ছে একটা চিন্তা করে ফেলছে। তার মানে মাইন্ডে আপনার থাকতে হবে, তারপর আপনি লিখতে যাবেন। কোয়েশ্চেনটা করে আমি শুধু আজকে ঠিক আছে ইমপ্রুভ মেডিকেল কেয়ার আজকে লেখা শুরু করি, ম্যাথস আসবে না। কারণ আপনাকে মার্কস দিবে আপনার ইংলিশের উপর না। আপনি হ্যাঁ ইংলিশের উপর দিবে, কিন্তু টপিক ওয়াইজ যেন আপনার ওই টাস্ক অ্যাচিভমেন্টটা যেন আসে। হ্যাঁ, শুধুমাত্র যদি কথা লিখেই গেলেন কিন্তু ওটার সাথে কোনো টপিকের ইয়ে হলো না, কারণ টপিকটা কিন্তু আপনার ফুল টপিক। আপনি শুধুমাত্র মেডিকেল কেয়ার নিয়ে লিখতেছেন, আপনি এই পুরো জিনিসটা নিয়ে লিখতেছেন। তো ওভাবে আপনার লিখতে হবে। তো দ্যাটস দ্য এক্স্যাক্টলি দ্য ওয়ে ইউ অ্যাকচুয়ালি সি দিস। তারপরে হচ্ছে এখন আমাকে দেখতে হবে যে আমার যে এই যে আমার যে এখানে বলছিল যে আমার যে এই ইমপ্রুভ মেডিকেল কেয়ারের কারণে যে মানুষ এখন বেশি থাকতেছে আর আয়ুবলটা বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি স্ট্রং। এটা কেন, মানে এই যে এই যখন আমাদের লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়ে এগুলা কেন স্ট্রং, আমাকে এটাও জানতে হবে। এগুলা কেন উইক, কারণ আমাকে বলতেছে যে অ্যাডভান্টেজ গুলা কি ডিসঅ্যাডভান্টেজ কে ছেড়ে যাচ্ছে কিনা, তাহলে আমাকে ওটা দেখতে হবে। তো আমরা হচ্ছে এই যে দুইটা কোয়েশ্চেন যে আমরা বের করলাম, এই জিনিসগুলো কিন্তু আমাকে দেওয়া নেই, আমরা নিজেরা চিন্তা করবো। যে আমাকে তো বলে দিছি যে এটার জন্য হচ্ছে এগুলো এগুলো হচ্ছে। তো এই যে লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে এগুলোর অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, তা আমাদেরকে এক থেকে দুইটা আইডিয়া চিন্তা করতে হবে। So, advantage of increased life expectancy are strong because most people think it is good if their friends and family don't die too quickly and everyone is happier. তো দেখছেন এই যে রিজনিংটা দিচ্ছেন, তেমন কোনো লজিক্যাল তেমন কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড এর কোনো কিছু ইয়ে না, জাস্ট নর্মালি দিচ্ছে। যে কারণ মানুষ মনে করে যে যদি তাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি হচ্ছে তাড়াতাড়ি না মারা যায় তাহলে সবাই খুশি থাকে। তাই খুবই সিম্পল, আপনাকে কিন্তু এত আহামরি থিঙ্কিং করতেও বলে নাই। আপনি যদি আরো দিতে দিতে পারেন। এটা জাস্ট ওয়ান অফ দ্য এক্সাম্পল, তার মানে এটাই সঠিক এটা কিন্তু না। আচ্ছা, এমন কিছু নাই। মানে এটা জাস্ট ডিসঅ্যাডভান্টেজ আর দ্যাট দেয়ার ইজ মোর ডিমান্ড ফর ফুড অ্যান্ড রিসোর্সেস, বাট দিস ইজ আ উইক আর্গুমেন্ট বিকজ টেকনোলজি ক্যান সলভ দিস প্রবলেম। তো এমন হচ্ছে ওয়ার ডিসঅ্যাডভান্টেজ অফ ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি উইক। তার মানে ডিসঅ্যাডভান্টেজ গুলো কেন উইক এটা আমরা বের করলাম কি, যে কারণ হতেছে যখন মানুষ বেশি থাকে তখন হচ্ছে খাবারের প্রতি ডিমান্ডটা বাড়ে, কারণ ওই যে সিনিয়র সিটিজেন গুলো থাকে তাদেরকে দিতে হয়, নতুন প্রজন্ম থাকে না, তো এরকম একটা জিনিস। কিন্তু এটা কিন্তু খুবই উইক, এটা কিন্তু আমরা ইজিলি হচ্ছে ওটাকে
অতিক্রম করতে পারি, তাই না? যে এই আর্গুমেন্টে কি আমাদের এখন টেকনোলজি আছে, সেজন্য আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারি। তার কারণে দেখা যাচ্ছে ডিসঅ্যাডভান্টেজেসটা হচ্ছে তুচ্ছ হয়ে যায়, অ্যাডভান্টেজেসটাই বেশি। যে হ্যাঁ, মানুষ তাহলে খুশি থাকবে যদি মানে আমাদের কাছের মানুষগুলো জীবিত থাকে। তো অ্যাডভান্টেজটা কিন্তু ওইটাকে অতিক্রম করার জন্য টেকনোলজি ওটা হেল্প করতে পারছে। কিন্তু এই যে মোর ডিমান্ড ফর ফুড এন্ড রিসোর্সেস, এটা আমাদেরকে হেল্প করতে পারছে। তার মানে ওই যে আর্গুমেন্টটা, লজিকটা ওটা কিন্তু উইক হয়ে যাচ্ছে। তা আমাদের এখন দুইটা আইডিয়াস আছে, তারপর হচ্ছে আমরা নেক্সট ইয়েতে যেতে পারি। যে আমি একটা রিজন একটা হচ্ছে জেনে গেলাম যে অ্যাডভান্টেজটা কেন স্ট্রং আর কেন ডিসঅ্যাডভান্টেজ গুলো উইক। হ্যাঁ, তখন আমি হচ্ছে এখন প্ল্যানিং করা শুরু করবো। আমার প্যারাগ্রাফ ওয়ানে কি থাকবে? প্যারাগ্রাফ ওয়ান কে বলা হয় ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমার প্যারাগ্রাফ সেন্টেন্স, এক্সিস্টেন্ট সেন্টেন্স আর আউটলাইন। প্রত্যেকটা কি এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। প্যারাগ্রাফ টু তে যেটা, সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান বেসিকলি ওয়াই অ্যাডভান্টেজেস আর স্ট্রং। এই যে টপিক সেন্টেন্স কোনটাকে বলে, ওই যে আমি ডিসক্রিপশন বলছিলাম না, ওই যে ওটাই হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা পড়ে আপনার এক্সামিনার যেন বুঝতে পারে যে এই পার্টিকুলার আমার যে প্যারাগ্রাফটা সেটা আসলে কি রিলেটেড। এখন ওই যে আপনারা যে একটা কোশ্চেন করলেন আমাকে, যদি আমি প্রবলেম আর সলিউশন একসাথে দিয়ে দিই, তাহলে কিন্তু আমি সর্ট করতে পারছি না। আমার টপিক সেন্টেন্স আমি বলে দিতে পারছি না যে এগুলা হচ্ছে প্রবলেম, এগুলো হচ্ছে সলিউশন। আমি এমন ভাবে করতেছি যে মানুষটা ফার্স্ট লাইনটা পড়লে যেন বুঝে যে হ্যাঁ, আপনি এখন এইটা পড়তে যাচ্ছেন। আমার আমার ধরা, কারণ হচ্ছে আমরা কি হয়, যারা রিডিং পড়ে তারা কিন্তু সবকিছু রিডিং পড়ে না, তাই না? আমরা যখন কোনো একটা নিউজ পেপার পড়বো, কোনো একটা কথা আমাকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে, আমি যেটা খুঁজে বের করতে পারি যে এটা প্রবলেম। ধরেন ওই যে একটু উল্টা ভাবে চিন্তা করো, যখন আমরা রিডিং করছি, আমাদের যখন কোয়েশ্চেন গুলা ছিল, আমরা কি করতাম? কোয়েশ্চেনের কিওয়ার্ডটা করে হুট করে যে বুঝতাম না ওই প্যারাগ্রাফে আমি জানি প্রবলেম গুলা থাকবে সাপোজ, তখন আমি কি করতাম? খালি কিওয়ার্ডটা দেখতাম যে ইস্যু, প্রবলেম, ওগুলো কোন জায়গায় আছে। ওই প্যারাগ্রাফে শুধুমাত্র ওই ইস্যু গুলোই থাকবে, সলিউশন কিন্তু নাই। তখন সলিউশনের জন্য আমি অন্য একটা প্যারাগ্রাফ দেখছি। মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওভাবে সাজানো, এটা আপনাকে ফিগার আউট। টপিক সেন্টেন্সটার পরে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে যে এটা কেন আমি বললাম, আমি কেন বললাম যে অ্যাডভান্টেজটা স্ট্রং। এটা তারপর আমি এক্সাম্পল দিব যে এই অ্যাডভান্টেজ এই কারণে স্ট্রং। যখন আমাকে আউটওয়ে এর কথা বলবে, আমাকে এটা প্রুফ করতে হবে যে অ্যাডভান্টেজটা কেন এত স্ট্রং। আমাকে বেশি করে এক্সপ্লেনেশন দিতে হবে, বেশি করে এক্সাম্পল দিতে হবে। আমরা যে ডিসঅ্যাডভান্টেজটা বের করলাম যে ফুড এন্ড রিসোর্সের জন্য একটা কম্পিটিশন হয়ে যায়, প্রবলেম হয়, তখন আমাকে টপিক সেন্টেন্সে এটাও বলে দিতে হবে যে এই কারণে হচ্ছে আমাদের উইক, কারণ এটা হচ্ছে টেকনোলজি খুব ইজিলি প্রবলেমটা সলভ করতে পারে। তারপর হচ্ছে আপনার এক্সপ্লেনেশন দিলেন, এক্সাম্পল দিলেন ইজিলি, তারপর কনক্লুশন। তো দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি ডু ইট। এইভাবে করে আপনার প্ল্যানিংটা করে রাখতে হবে। যখন আপনি এই যে আমি এই যে এখন আপনার একটু আগে যেটা দেখলেন, সেটা হচ্ছে আপনার কোন এর জন্য আপনি কিন্তু খুবই ইজিলি আপনাদের টেক্সট সরি নোটবুকে লিখতে পারেন ওয়াই ডু হাউ ডু অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। ওই টাইমে আমার এরকম ফরম্যাট হবে, প্যারাগ্রাফ ওয়ানে আমি ইন্ট্রোডাকশন দিব, প্যারাগ্রাফ দিব থিসিস, আউটলাইন। তো এগুলো কিভাবে করবো কিছু এক্সাম্পল দেখলে আরো বুঝতে পারবো। হুম। আরেকটা প্রবলেম হচ্ছে is repeating the same words, especially one from the question repeatedly. যে ওয়ার্ডস গুলো অলরেডি আমার কোয়েশ্চেনে আছে সেগুলো যদি রিপিট করেন, আপনার কিন্তু ব্যান্ড স্কোরটা তুলতে প্রবলেম হবে। কারণ এটা হচ্ছে এটা আমাদের মার্কসটা কমায় ফেলবে, কারণ এটা দেখাবে যে আমরা সিনোনিম চিন্তা করতে পারছি না। এটার যে অল্টারনেটিভ ওয়ার্ডস এটা আমরা দেখতে পাচ্ছি। এই কারণে হচ্ছে আপনাকে ভোকাবুলারি স্ট্রং রাখতে হবে। এখন আমি বলে দিচ্ছি যে দুনিয়ার সব ওয়ার্ড আপনাকে শিখতে হবে না। আপনার আইএলটিএস এর কিছু টপিকই আসতেছে, আজকে যে আমরা দেখলাম মেইনলি কিন্তু আমরা টেকনোলজি রিলেটেড, জব রিলেটেড কথাই দেখলাম। ওই রিলেটেড আপনারা কিছু কিছু করে হচ্ছে আপনারা সিনোনিম শিখলেন, যেগুলো মেইন লাগবে, এমন এমন কমন জেনারেল জিনিসগুলা যেটা আপনার সিনোনিম হাজারগুলো লাগবে। ওই যে বলছিলাম না একবার, আই ডোন্ট নো ইফ ইউ আর ইন দ্যাট ক্লাস, অথবা স্পিকিং এর কোনো একটা লেসন আমি বলছিলাম যে কিসে বলছিলাম যে এই টপিক রিলেটেড আমাকে দিবেন। স্পিকিং এ দিছিলাম না, পার্ট টু তে মনে হয় যে এই রিলেটেড কোয়েশ্চেন আসবে, তাই না? কে ছিল ওখানে? মিস সবিতা, মিস্টার শহীদুল, আপনারা ছিলেন? কিছু টপিক দিছিলাম, এন্ড টপিক অনুযায়ী হচ্ছে ধরেন আমি বলে দিয়ে দিচ্ছি যে সাব টপিক গুলো বের করুন। হ্যাঁ ম্যাম ছিলাম। লাস্ট স্পিকিং আমি ছিলাম না ম্যাম। আচ্ছা মিস সবিতা, তখন আমি দিয়ে দিচ্ছিলাম কি যে কিছু টপিকই আসবে আপনার টপিক। একটা হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি থেকে কি হতে পারে, সিস্টার ব্রাদার, তাই না? ও সিস্টার আচ্ছা আচ্ছা ব্রাদারের কি আচ্ছা 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 সিচুয়েশন? না হ্যাঁ মিস, হুম আমি হুম একটা লিস্ট দিয়েছি, মানে মোটামুটি মানে আপনি 6টা ইয়ের উপর দিয়েছিলাম।
আমি প্রত্যেকটা 50টার মতো করছি আলাদা আলাদা। হ্যাঁ, আমি পুরো আমি অ্যাসাইনমেন্ট আপনাদেরকে লিখে দিছিলাম, দিছি। হচ্ছে 20টা করতে, আপনারা হাত করে দেখছি যে আপনারা 50টা পাইছেন, দেখছেন? তখন আপনারা তো হচ্ছে বলছিলেন যে হচ্ছে 20টা পাওয়া ইজ ইম্পসিবল, কিন্তু আসলে যখন করতে যাবেন দেখবেন যে 50টা আইডিয়া পেয়েছি। তো ওই যে লিস্ট গুলা, ওই রিলেটেড টপিকস আপনার হচ্ছে জানা লাগবে। ওগুলা জানলে হচ্ছে আপনাদের দেখতেছেন যে তখন আর ভোকাবুলারি বোঝার জন্য আপনারা আহামরি কোনো কষ্ট করা লাগবে না, ওই ওই কয়েকটা টপিক থেকে আসতেছে। So, a solution to this problem is to identify words in the question that we might need to use more than once. তো ওই যে আমি কোয়েশ্চেনে এমন কিছু ওয়ার্ডস দেখবেন যেটা কয়েকবার, যেমন যে ইমপ্রুভ মেডিকেল কেয়ারের জন্য আমি কি কি ওয়ার্ডস ইউজ করতে পারি, টেকনোলজির জন্য আমি কি কি ওয়ার্ড ইউজ করতে পারি, টেকনোলজি তো ওগুলোর জন্য আপনি পারেন। এইরকম কমন টপিক গুলো হচ্ছে আপনারা খুঁজে বের করবেন। এটা আপনাদেরই কাজ। আমি আমি 10-15টা কোয়েশ্চেন করলে আমার কি কি কমন টপিক এটা আপনি নিজে। ওকে, এই যে ধরেন ইমপ্রুভ মেডিকেল কেয়ার, এটাকে কি বলে? এনহ্যান্সড মেডিকেল ট্রিটমেন্ট। লিভিং লঙ্গার, ইমপ্রুভ লংগেভিটি। লাইফ এক্সপেক্টেন্সি ইজ ইনক্রিজিং, দ্য লেন্থ অফ টাইম পিপল লিভ। যখন আপনি কিছু জানবেন না কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি জানেন, তখন কি বলবেন? লেন্থ অফ টাইম, ডিউরেশন অফ পিপল লিভিং ইজ রাইজিং, অর ইজ ইনক্রিজিং, না হয় ইনহ্যান্সিং, ইনক্রিজিং, ডিক্রিজিং। এই কথাগুলোর সিনোনিম আপনাদের জানাই লাগবে। এটা আপনার টাস্ক 1-এ হোক, টাস্ক 2-তে হোক। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো বলছি, এটা লাগবে। there is no alternative. তো এটা হচ্ছে আম, আচ্ছা, বাকিগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো। সো দ্যাটস অল। তার মানে আজকে আমি কি করলাম, আই ইন্ট্রোডিউসড ইউ অল টু দা কি বলে টাইপ অফ কোয়েশ্চেন। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে খুবই সিম্পলি ক্যামব্রিজ 10 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটার যে আম, কি বলে প্রত্যেকটার যে কি ইন্ট্রোডাকশন। টাইপ অফ কোয়েশ্চেন, হ্যাঁ কি টাইপ অফ কোয়েশ্চেন আছে। এখন ইন্ট্রোডাকশন আই ডোন্ট নো ইফ ইউ ক্যান রাইট, কারণ আমি এখনো পড়াইনি যে কিভাবে, কিন্তু একটা আইডিয়া তো হয়ে গেছে, তাই না? আপনারা কিছু দেখতে পারেন, কিছু টাস্ক মানে টাস্ক ওয়ের এক্সাম্পল গুলো দেখেন, যতটুকু করতে পারেন ইন্ট্রোডাকশন করেন। আর মেইন যে ফোকাসটা আপনি কি টাইপ অফ এসে, আর আপনি ওই যে ধরেন ওই যে রিজন গুলা না লিখে আপনি রিজন গুলো চিন্তা করতে পারতেছেন কিনা, ওই যে রাফ ওয়ার্ক প্ল্যানিং এর কাজটা করতে পারতেছেন কিনা। বুঝতে পারছি সবাইকে? মিস্টার মনোয়ার, মিস্টার সৌমিত, মিস্টার সুমনা, মিস সুমনা, মিস সুমনা, মিস সবিতা।